আগে সেভ দেখাচ্ছে। এখন ধরো আমি ডেস্কটপের আমার এই উদ্ভাসে একটা ফাইল করা আছে, সেখানে আমি সেভ করব। তো নাম কি দিতে পারি? তোমাদের আজকে যেহেতু ব্যাচটা, তোমাদের ব্যাচটা হচ্ছে গিয়ে বিকালবেলার ব্যাচ, তাহলে তোমাদের নাম হচ্ছে বিকেলের পাখি। বিকেলের পাখি, ঠিক আছে, তোমাদের নাম দিলাম বিকেলের পাখি। তো বিকেলের পাখি ওদের তোমাদের নামে আমি এখানে ডট সি দিয়ে প্রকাশ করে। ডট সি কেন দেয়? এটা এক্সটেনশন, কম্পিউটার বুঝে এটা সি প্রোগ্রামিং ফাইলের একটা অংশ, আর কিছু না। জাস্ট সেভ করে নিলাম, দিলাম সেভ। সেভ হয়ে গেছে। সেভ করার পর দেখো এই যে উপর একটা বিল্ড অপশন আছে, সেই বিল্ড অপশনটার মধ্যে তুমি যে প্রেস করবে, মাউসের লেফট বাটনটা প্রেস করো। প্রেস করলে তারপরে দেখবে কম্পাইল কারেক্ট ফাইল। কম্পাইলার কি গতকালকে কিন্তু পড়েছে, অর্ক ভাই খুব চমৎকার পড়িয়েছেন। কম্পাইলার হচ্ছে এমন একটা জিনিস যেটা কম্পিউটারকে আমার লেখা ভাষাটাকে কম্পিউটারের ভাষায় বুঝতে সহায়তা করে। তাহলে এখানে লিখলাম কম্পাইল কারেন্ট ফাইল। সে পুরোটাকে পড়বে, পড়ে 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 তোমাকে জানাবে যে এটা ঠিক আছে কিনা। তাহলে এই কম্পাইল করলো, কম্পাইল করবার পরে সে তোমাকে এখন জানাবে যে আচ্ছা ঠিক আছে কম্পাইল করে দিয়েছে। এরপরে তোমাকে বিল্ড এন্ড রান যেটা আছে সেটা তোমাকে জানাবে। তাহলে বিল্ড এন্ড রানে যদি দাও তখন সেটা কাজ করে দেখো দেখাচ্ছে, এই যে স্ক্রিনটা আসলো, সেই স্ক্রিনে দেখাচ্ছে সি ইজ এ নাইস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাই তোমাকে আউট করবে। এখানে একটা জিনিস আছে এক্সিকিউট টাইম। কিউএনএ তে প্রশ্ন করতে যাচ্ছ ভাইয়াকে, ভাই এক্সিকিউট টাইমটা কি? এক্সিকিউট টাইমটা হচ্ছে এই যে পুরো কোডটা আসতে, মানে তোমার সামনে উদ্ভূত হতে যে এক্সিকিউশন টাইমটা লাগলো সেটা। তো এরপরে বলে দিয়েছে প্রেস এনি কি টু কন্টিনিউ। তাহলে আমি যদি জাস্ট যে কোনো একটা বাটন আমি প্রেস করি, তাহলে হচ্ছে গিয়ে বাইরে প্রেস করলে সেটা আবার ফেরত চলে গেছে আর কি। তো এই পর্যন্ত গেল। যাওয়ার পরে আমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে পারলাম। এখন এটা যদি করতে পারি, তারপরে আমি এখানে লিখে দিলাম সি প্রোগ্রামিং তো হলো, এখন আমার ছিল হ্যালো ওয়ার্ল্ড, তাই ভেতরে আবার হ্যালো ওয়ার্ল্ড লিখে দিচ্ছি, আর এল ডি, হ্যালো ওয়ার্ল্ড। তো এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আবার যদি আমি কম্পাইলের অংশটাই করতে চাই, এখানে কি আমাকে আবার সেভ করতে হবে? সেভ করে আমি যদি আবার আমি কম্পাইল করে বিল করে রান করি, তখন বুঝতে পারবো যেটা কিভাবে কি করছে। যদি এই পর্যন্ত বুঝে থাকো কিভাবে কি করতে হবে, ভাইকে একটু ওয়াই লেখো, তাহলে ভাই মাগরিবের একটা বিরতি দিতে চাই। ওকে। একজন বলছো ভাই 0.058 সেকেন্ড কেন? টাইম লাগছে ভাই, এখন আমি তো আর টাইম লাগাই নাই। খুব তাড়াতাড়ি কাজ করে তো, মানে মানে 1 সেকেন্ডেরও কম সময়। সেখানে দেখতে পারলে এই সময়টাই তার লেগেছে এক্সিকিউট করতে, আর কিছু না। মোবাইলে কি করা যাবে কিনা? জি মোবাইলে করা যাবে। আমি গতকালকে আমার ক্লাসে বলে দিয়েছিলাম একটা অ্যাপ আছে সিপিপি ড্রয়েড, চ্যাট বক্সের এখানে না। আচ্ছা আমি এখানে তোমাদেরকে ইয়াতে লিখে দিই। এই যে পাওয়ার পয়েন্টের এখানে দেখতে পাচ্ছ না, পাওয়ার পয়েন্টের এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি আগের যে স্লাইডটা। তোমরা যাদের কম্পিউটার নেই, যেমন আমি যখন কলেজে পড়তাম আমার তো তখন কম্পিউটার ছিল না, আমি তো হোস্টেলে থাকতাম, তো বাসায় এসে কম্পিউটার প্রোগ্রাম সবসময় প্র্যাকটিস করাটা হতো না। তাই মোবাইলে একটা অ্যাপ ব্যবহার করতাম সিপিপি ড্রয়েড, DROID। এটা লেখার আলাদা ফরম্যাট আছে, তো ওখানে নিজস্ব ফরম্যাটে লেখা যায়। ওইখানে হচ্ছে ইন্ট মেন না লিখে ইন্ট ভয়েড দিতে হয়, বিভিন্ন বিষয় আছে, ভয়েড মেন লিখতে হয় আর কি। কিন্তু তুমি তোমার মতো করে কোডিং লিখতে পারবা, কম্পিউটারে যেভাবে করতা ঠিক তেমনি মোবাইলেও বসে বসে কোডিং লিখবা, আউটপুট দেখাবে, কম্পাইল করতে হয়। তুমি সিপিপি ড্রয়েরটা তোমার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। কিভাবে কোড লিখবে এটার মধ্যে? সেম ইনক্লুড stdio ডট যেগুলো লিখতে হয়, বাট ইন্ট মেনের জায়গায় ভয়েড মেন লিখতে হয় আর কি। কিভাবে লিখবে, কি কি করবে, ইউটিউবে হাজারটা টিউটোরিয়াল আছে, জাস্ট লিখবে সিপিপি ড্রয়ারে হাউ টু রাইট এ সি প্রোগ্রাম ইন সিপিপি ড্রয়ার। ভাইয়া না হয় ক্লাস শেষে ভিডিও দিয়ে দিব না, সেটা দিয়ে বুঝতে পারবে। সো আশা করি এই পর্যন্ত মোটামুটি বোঝা গেছে। তাহলে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতিটা হচ্ছে মাগরিবের নামাজের বিরতি। সো এখন বাজে হচ্ছে গিয়ে 5টা 55, আমরা ঠিক 6টা 5-এ ক্লাস শুরু করব, ঠিক আছে? 6টা 5-এ ক্লাস শুরু। আমাদের জন্য মাগরিবের নামাজের একটা 10 মিনিটের বিরতি থাকছে, ঠিক আছে?
সো তোমাদের 6টা 5 পর্যন্ত একটা বিরতি ছিল, আমরা মোটামুটি একটা 10 মিনিটের বিরতি শেষে এখন ক্লাসটা আশা করি শুরু করতে পারি। এই পর্যন্ত আমরা মোটামুটি বিভিন্ন কোড করতে গেলে তো একদম নর্মাল কোড যেটা সেটা পর্যন্ত আমরা দেখে এসেছি, যে এক্ষেত্রে আমাদের যদি প্রয়োজন পড়ে যে একটা অংশ বোঝবার, তো সেক্ষেত্রে আমাদের কোনো কিছু প্রিন্ট করতে গেলে বা ডিরেক্ট আউটপুট পেতে গেলে আমরা কিভাবে কি পাবো সেটার ব্যাপারে বলা ছিল আর কি, আর কিছু না। এখন সেই পর্যন্ত যদি তোমাদের মোটামুটি বোঝা হয়ে থাকে আর কি, যে আমরা কিভাবে কি করছিলাম, তো সেখান থেকে আমরা একটু সামনে আগাবো, যে এখন শুধুমাত্র আমরা যে আউটপুট দিব, অর্থাৎ শুধুমাত্র স্ক্রিনে কোনো কিছু দেখতে চাই এমন কিছু দেখাতে চাই না, বরং আমরা আরো শো করতে চাই যে এমন কিছু একটা, যে আমি এমন একটা ভ্যালু দিব সেটাই সে দেখাবে। যে ধরো আমি এখন একটা ভ্যালু দিয়ে গেলাম, যে আমি চাইলাম যে আজকে তোমাদেরকে প্রোগ্রামিং পড়াবার সময় বেসিকের একদম সবকিছু অংশ হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা দেখাবো। তো আমি তো হ্যালো ওয়ার্ল্ড লিখে দিয়েছি, বাট প্রোগ্রাম কোডিংটা এমন হওয়া উচিত যে যে যার খুশি ইচ্ছা এসে লিখবে সেটাই সেটাকে দেখাতে পারবে। তার মানে কি, এখানে শুধু প্রিন্টএফ যেটা আমি নির্দিষ্ট করে দিয়েছিলাম যে হ্যালো ওয়ার্ল্ডই লেখা আসবে, সেই বিষয়টাকে মাথায় না নিয়ে আমরা আরেক ধাপ সামনে আগাচ্ছি। সামনে আগে আমরা কি বলছি, যে এমন কিছু একটা যে কিনা ভ্যালু নিতে পারে, কম্পিউটারকে জানাতে পারে এখন আরেকজন এসেছে, সে আরেকজন এমন অন্য একটা ভ্যালু দিচ্ছে, সে অন্য ভ্যালুটাকে তোমাকে এখন প্রিন্ট করতে হবে। এই যে ভ্যালুটাকে নেওয়া, সেই নেওয়ার অংশটাকে আমরা স্ক্যানএফ এর মতো ফাংশন দ্বারা, অর্থাৎ লাইব্রেরি ফাংশন দ্বারা বলে থাকি। লাইব্রেরি ফাংশন কি একটু আগের স্লাইডগুলোতে বুঝিয়ে এসেছি, যেটা অলরেডি বিল্ট ইন থাকে, মানে সি প্রোগ্রামিং এর ভেতর অলরেডি বলে দেওয়া। এই কথাটা আসলেই তুমি বুঝে নিবা যে তোমাকে কোনো কিছু নিতে হবে তোমার মতো করে, বাট তার আগে কিভাবে নিবে বা কোনো কিছু, তার সাথে কিছু বিষয় জড়িত, সেই কনসেপ্টগুলো আগে একটু বুঝতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে ধ্রুবক, চলক, চলক ডিক্লারেশন, স্থান, নিয়মাবলী, অনেক কিছু। এখন আমরা তো ভাই অনেক কিছুই পড়ছি এই জায়গাটায়, কি কি পড়ছি, যে মানে চলক বলতে আমরা বোঝাই যার মান, যে কোনো মান এটা ধারণ করতে পারে তাকে চলক বলে। আবার যেটা অন্য যে কোনো মান ধারণ করতে পারে তাকে ধ্রুবক বলে। তাহলে ধ্রুবক বা চলক এই কনসেপ্টগুলো যদি বলতে চাই, তাহলে ধ্রুবক কি, ধ্রুবক হচ্ছে যার মান পরিবর্তন হয় না, নির্দিষ্ট মান, সেটাকে আমরা ধ্রুবক হিসেবে চিন্তা করে থাকি। আর চলকের ব্যাপারটা কি, চলক হচ্ছে গিয়ে সেটা বিভিন্ন ধরনের মান গ্রহণ করতে পারে আর কি। এখন প্রোগ্রামিং এর সুবিধার্থে আমরা যদি ডিরেক্ট কোনো ভ্যালু বলে দেই, সেই ভ্যালুটা আমরা ইন্ডিকেট করতে পারি। তো এখন ধরো চলক বলতে কি বুঝি, ধ্রুবক বলতে কি বুঝি, সেগুলো আমরা মোটামুটি ইন্ডিকেট করব। তো সেগুলো ইন্ডিকেট করবার জন্য আমাদের প্রথম যদি ধ্রুবক বলি, সেই কনস্ট্যান্ট হিসেবে বিভিন্ন ভ্যালু আমরা সেখানে ইনক্লুড করতে পারি, অর্থাৎ সেটা যে কোনো মান গ্রহণ করতে পারে আর কি। ঠিক আছে? তো ধ্রুবক হিসেবে অনেক মান আছে, বিভিন্ন মান। যেমন ধরো সে বিভিন্ন মানের মধ্যে কি কি নিতে পারে, সে নিতে পারে ধরো পূর্ণ সংখ্যা নিতে পারে, এটাকে আমরা ইন্টিজার টাইপ বলে থাকি। সো ইন্টিজার টাইপ হিসেবে কি, আমরা ইন্ট প্রকাশ করে থাকি, মানে এটা চলকে বরং আরো ভালো মতো দেখবে, যে চলক যখন দেখবো, সো বিভিন্ন মানের মধ্যে হতে পারে ওয়ান, এরপরে ধরো এটা ইন্টিজার আকারে প্রকাশ করলাম। এরপরে ধরো ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এখানে 2.3 লিখি, এটা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম। এরকম অনেক ধ্রুবকের মান হতে পারে। এখন সেগুলোকে আমাদেরকে ইন্ডিকেট করবার জন্য কম্পিউটারে এক একটা চলকের প্রয়োজন। মানে আমি একটা চলক দিব কম্পিউটারকে, যে ধরো এক্স চলকটা আমি কম্পিউটারকে দিলাম, কম্পিউটার বলবে আচ্ছা তুমি তো আমাকে এক্স চলক বুঝাইছো, তাহলে এক্স চলকে তুমি কোন মানটা দিতে চাও। আমি বলবো এখন আমার ইচ্ছা হচ্ছে আমি 2 দিব। আরেকজন ধরো এরপরে অর্ক ভাই এসে বলবে যে না আমি 2 দিব না, আমি দিব 2.2। তাহলে সে কি করবে, যে না এটা তো আগের মতো না এই চলকটা, তাহলে এই চলকটা হঠাৎ করে পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশতে হয়ে গেছে, তাহলে ভগ্নাংশের জন্য যে কাজ করতে হলো সেই কাজটা সে করবে আর কি। তো এটা মানে অবস্থা বুঝে ব্যবস্থা নিবে কম্পিউটার, যেগুলো অলরেডি প্রোগ্রামের ব্যাপারে অলরেডি বলেই দেওয়া আছে। সো সেগুলোর ব্যাপারটায় ফ্লোট বা ভগ্নাংশ, ডাবল কি কাজ করে, এই বিষয়গুলো আমরা মোটামুটি বুঝাতে পারবো আর কি। এখন একটু চিন্তা করি আমরা সামনে যে কিভাবে কি কাজ করতে পারি। চলকের ব্যাপারটায় যদি যাই, চলকে অনেক ধরনের চলক আছে। সেখানে আমরা দেখতে পারি যে আমার ক্যারেক্টার টাইপের চলক আছে, এরপরে ধরো ইন্টিজার টাইপের আছে, এরকম অনেক কিছু এখানে বর্ণনা করা থাকে। তো সেই ব্যাপারগুলো আমরা মোটামুটি দেখব কোথায় আমরা কি কি বর্ণনা করতে পারি আর কি সংখ্যাসূচকের ক্ষেত্রে। তো সেগুলোর ব্যাপারগুলো খুব একটা বেশি আসলে তেমন যে ব্যাখ্যামূলক সেরকম না,
ধরো ক্যারেক্টার টাইপ যদি বলি যে চলক আকারে, এই যে দেখো সি প্রোগ্রামের বিল্ট ইন ডেটা টাইপের ব্যাপারটা, বিভিন্ন ডেটা আমরা দিব, এখানে কি বিভিন্ন মান গ্রহণ করতে পারে। এখানে হচ্ছে নির্দিষ্ট মান, আমি এখানে একটা নির্দিষ্ট মান লিখি, যেহেতু একজনই দিচ্ছি তাহলে নির্দিষ্ট মানটা আমি দিচ্ছি। এটা কি বিভিন্ন মান নিতে পারে। এখন ডিক্লারেশনের স্থান আর নিয়মাবলী, কোথায় আমি এটাকে ইন্ডিকেট করব আর কোথায় নিয়মাবলী। এখন ব্যাপারটা হচ্ছে তুমি কম্পিউটারকে বুঝাইতে চাও যে ভাই আজকে আমার একটা ম্যাথ করা লাগবে, যেই ম্যাথের মধ্যে ম্যাথের সূত্রটা হচ্ছে 2+x এরকম। এখন যে এসে এক্স এর মধ্যে যা ভ্যালু ইনপুট দিবে তুমি সেই অনুযায়ী ক্যালকুলেশন করে দিবা। তাহলে প্রথমে তোমার কম্পিউটারকে বুঝাইতে হবে ভাই 2 কি জিনিস, তারপরে বুঝাইতে হবে ভাই এক্স কি জিনিস। আচ্ছা, যোগ করাটা তো অলরেডি আমার ইনক্লুড stdio ডট যে বলা আছে যে যোগ করতে হলে সেভাবে কি করতে হয়, কিন্তু তারপরের অংশগুলো কি, যেমন তোমাদেরকে একটা বিষয় একটু বলে দেওয়া উচিত। ধরো স্কোয়ার করার প্রয়োজন হয়, ধরো হেডার ফাইলের মধ্যে আমার স্কোয়ার করা প্রয়োজন, সে ধরো এরকম এডিশনের মতো স্কোয়ার বলে একটা কিছু আছে, স্কোয়ার্ড। স্কোয়ার্ড কি, এই স্কোয়ার ব্যবহার করে আমরা ওই যে স্কোয়ার করবার জন্য বা বর্গমূলের অংশগুলোতে দেখবে ব্যবহার হবে। তো এটার আবার না আলাদা দেখবে একটা হেডার ফাইল আছে, সেই হেডার ফাইলটা কি, সেই হেডার ফাইলটা হচ্ছে আমরা বলে থাকি math.h। এই math.h এর মধ্যে এটা দেওয়া থাকে। তাহলে বলো তো দেখি, আমি যদি কোথাও ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে চাই, ইনক্লুড stdio.h এর পাশাপাশি কঠিন জটিল যেগুলো স্কোয়ার্টের মতো, সেখানে আমাকে হ্যাশট্যাগ দিয়ে এক্সট্রা করে আবার লিখতে হবে ইনক্লুড math.h। এই ব্যাপারটা হচ্ছে বোঝার মতো বিষয়। আচ্ছা, এই পর্যন্ত যে আমরা ব্যবহার করলাম, এখন দেখব যে আমরা কিভাবে কি ব্যবহার করতে পারি আর কি। তো এরপরের লাইনটায় যাই, তাহলে হয়তো বা ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। মৌলিক বা প্রাথমিক বেল্ট ইন বিভিন্ন ডেটা টাইপ। এখন আমি বিভিন্ন ধরনের ডাটা এখানে দিতে পারি আর কি। তো ডেটা লিখছে, ডেটা ডাটা উচ্চারণগত পার্থক্য, আর কিছুই না। তো ইন্টিজার টাইপ হতে পারে, সেটা হতে পারে ক্যারেক্টার টাইপ, সেটা হতে পারে ফ্লোট টাইপ, অনেক ধরনের অংশ এখানে থাকতে পারে। আসলে ইন্টিজার টাইপ, ক্যারেক্টার টাইপ, ফ্লোট টাইপ এই বিষয়গুলো আসলে কিসের উপর ডিপেন্ড করে, এটাও কিন্তু বোঝার একটা বিষয়। যে আমরা যে ব্যবহার করছি সেগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটা জানাটাও জরুরি। এখন ধরো আমি যদি বলি যে ক্যারেক্টার টাইপের মধ্যে আমরা যে ডেটা টাইপ করছি, যে প্রাইমারি বা ফান্ডামেন্টাল ডেটা টাইপের মধ্যে এগুলো আসলে আসে। সো ক্যারেক্টার টাইপের মধ্যে যদি বলি, সেই ক্ষেত্রে সাধারণত অ্যাসকি কোড যেটা পড়েছিলাম, হ্যাস্কি কোড কি ছিল, আমরা চিহ্নবিহীন অবস্থায় আমরা দেখেছিলাম জিরো থেকে অবস্থা যেটা ছিল ক্যারেক্টার টাইপের মধ্যে যদি বলি, সেটা অ্যাসকি কোডের মধ্যে 0 থেকে 255 পর্যন্ত ইনক্লুড করতে পারতো। তো থার্ড চ্যাপ্টারে এটা তোমাদেরকে পড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে কি করতে পারতো, যে আমরা যখন দেখছিলাম যে 128 থেকে 127 পর্যন্ত চিহ্নযুক্ত বা সাইন নাম্বার পরিধির ভেতরে কোডের একটা সাংকেতিক চিহ্ন ছিল, সেই চিহ্নগুলোকে সে ইনক্লুড করতে পারতো। 0 থেকে 9 ছিল, স্পেস বার ছিল, ছোট হাতের এ ছিল, বড় হাতের এ থেকে জেড ছিল, ছোট হাতের এ থেকে জেড ছিল, সবগুলোকে সে ইন্ডিকেট করতে পারে আজকিটা। তাহলে ক্যারেক্টার টাইপ দিয়ে আমরা সেটাকে ছোট হাতে যদি মানে সি প্রোগ্রামে ইনক্লুড করতে চাই, তাহলে জাস্ট লিখি CHAR, মানে ক্যার আর কি, এইভাবে লিখে দিই, ক্যারেক্টার বড় করে লেখা লাগে না। ইন্টিজার টাইপেরটা কি বা পূর্ণ সংখ্যা কি, ইন্টিজারের ব্যাপারটা একটু ডিফারেন্ট। ইন্টিজার কি, সমস্ত ধনাত্মক সংখ্যা, সমস্ত ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা ইন্টিজার বলে থাকি। এদেরকে আমরা ইন্ট নামে অভিহিত করে থাকি। তাই যখন সি প্রোগ্রামে লিখবো একটু মনে রাখো, ছোট ফর্মে লিখি, ইন্ট আকারে লিখি আর কি। তো এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসাটা স্বাভাবিক যে ভাই প্রোগ্রাম শুরু করবার সময় তো আমরা যখন চিন্তা করছিলাম যে ইন্ট মেইন লিখতাম, এখানেও তো আবার ইন্ট লিখতে হচ্ছে, কোনো গ্যাঞ্জাম পাইকা যাবে না? না না না, গ্যাঞ্জাম পাকবে না। যখন তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে শুরু করো কোডটা, তখন ওই ইন্ট আর এই ইন্টের মধ্যে কম্পিউটার নিজে পার্থক্য করে নিতে পারে যে কোথায় কি ব্যবহার করব। একজন মাত্র দেখলাম চ্যাটে প্রশ্ন করেছো, ভাই ক্যারেক্টার বলতে কি বোঝায়? ক্যারেক্টার হচ্ছে বিভিন্ন ধরনের চিহ্ন, আমরা যে পড়েছিলাম মনে আছে কিনা তোমাদের? ক্যারেক্টার টাইপের মধ্যে আমরা সাধারণত ওই যে ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত অক্ষর, বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত অ্যাসি কোডের মধ্যে যে পড়েছিলাম, মাঝখানে পার্থক্য থাকতো 32-এর, সেগুলো আসলে ক্যারেক্টার টাইপের মধ্যে মোটামুটি ইনক্লুডেড থাকে আর কি। আর ইন্টিজার টাইপের মধ্যে কি, ইন্টিজার টাইপের মধ্যে সবগুলো পূর্ণ সংখ্যাগুলো থাকে, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যাও হতে পারে, সেখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যাও হতে পারে। আবার ভগ্নাংশ সংখ্যা যদি আমরা বলি, ভগ্নাংশ সংখ্যাকে আমরা দুইটা ভাগে ভাগ করি।
একটা হচ্ছে গিয়ে ফ্লোট টাইপ, এরা দুইটাই মিলে হচ্ছে আমাকে ভগ্নাংশ সংখ্যা ইনক্লুড করতে সহায়তা করে। ভগ্নাংশ। এখন তোমার মনে প্রশ্ন আসা স্বাভাবিক, ভাই দুইটাই যদি ভগ্নাংশ হয় তাহলে আপনি দুইটা কেন ব্যবহার করবেন, একটা করেন। ব্যাপারটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তো একটা না। ভগ্নাংশ সংখ্যা ধরো তুমি প্রকাশ করতেছো 2.343 এরকম ব্যবহার করতেছো। দেখো দশমিকের পরে 3 ঘর গেছে, এরকম অল্প কিছু ঘর যদি যায় সেই পর্যন্ত দেখা যায় আমরা ফ্লোট ব্যবহার করতে পারি। কিন্তু যদি আরো বেশি ঘর যায়, ধরো 6 ঘর গেছে, 2.3 4 6 7 8 9 এরকম গেল, তখন এত বড় সংখ্যার এতগুলো বিটকে দশমিকের পরে সংরক্ষণ করবার জন্য আমরা সি প্রোগ্রামিং এ ডাবল ব্যবহার করি। এখন ব্যবহারটা কিভাবে করি সেটা পরের স্লাইডে দেখবে, বাট এটা ব্যবহার করে থাকি। এখন ব্যাপারটা হচ্ছে কি, তাহলে তোমার প্রশ্ন আসা উচিত, ভাই তাহলে আমি ফ্লোট কেন ব্যবহার করব? এ তো আরেক ঝামেলা, যে আমার অল্প সংখ্যা হইলে এই ফ্লোট ব্যবহার করলে তো এটা আমার জায়গা খাইতেছে, ফ্লোট বাদ দিয়ে দিই, শুধু ডাবল ব্যবহার করব সবাই একসাথে। না, ব্যাপারটা এরকম না। এখন কথা হচ্ছে তুমি যখন ফ্লোট নিচ্ছ, ফ্লোটের কিন্তু বিট সংখ্যা অনেক বেশি। মানে দেখা যাচ্ছে যে 6 ঘর পর্যন্ত কিন্তু এখানে কাজ করতেছে এই উদাহরণের মধ্যে। তাহলে কাজ করতে সময় বেশি লাগবে না? অবশ্যই সময় বেশি লাগবে। কিন্তু এই জায়গাটায় সময় একটা বিরাট ফ্যাক্টর, যত কম টাইমে কাজটা করা যায়। তাই সংখ্যা যদি ছোট হয় সেটা করবার জন্য আমরা ফ্লোট ব্যবহার করে থাকি, সংখ্যা যদি বড় হয় সেটার জন্য আমরা ডাবল টাইপ এরকম ব্যবহার করে থাকি ডেটাকে ইন্ডিকেট করবার জন্য। এখন আশা করি ফ্লোট টাইপ আর ডেটা টাইপের মধ্যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে খ মার্কে, পার্থক্যগুলো লেখো, বইয়ের মধ্যেও দেওয়া আছে, বাট ভাই একটু ইমফাসিস দিয়ে বলে রাখলাম আর কি, যেন একটু মাথায় থাকে ফ্লোট টাইপ আর ডেটা টাইপের মধ্যে পার্থক্যগুলো কি, একটা জায়গা বেশি খাইতেছে আর একটা জায়গা কম খাচ্ছে। আচ্ছা, এখন একটু দেখি এগুলা কিভাবে কি ব্যবহার হচ্ছে বা কোথায় কি হয়। বাট তার আগে আমার একটু বোঝা উচিত কে কতটুক পর্যন্ত জায়গা খেতে পারে বা কে কতটুক পর্যন্ত জায়গা নিতে পারে। সাধারণত ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা ক্যারেক্টারের ক্ষেত্রে বিভিন্ন অংশ দেখি। সো ক্যারেক্টারের এই অংশগুলোর ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে তাদেরকে ইন্ডিকেটও করে থাকি। সো ইন্ডিকেট করবার জন্য আমরা কি কি করি, আমরা সাধারণত যদি তোমাকে বুঝিয়ে বলতে চাই, এই ক্ষেত্রে অনেক ধরনের অংশই তো যুক্ত থাকে। তো ধরো ইন্টিজার ব্যবহার করছি, ফ্লোটিং, ক্যারেক্টার, এগুলো। সো ক্যারেক্টারের ক্ষেত্রে দুইটা থাকে, একটা হচ্ছে আমরা দেখেছিলাম চিহ্ন যুক্ত সংখ্যা, আর একটা ছিল চিহ্ন ছাড়া সংখ্যা। এগুলো তো তৃতীয় মানে অধ্যায় পড়েই এসেছো, যে চিহ্ন যুক্ত আর চিহ্ন ছাড়া। তো ইন্টিজার টাইপের মধ্যে যদি আমরা বলি, ইন্টিজারের মধ্যে আমার চিহ্ন যুক্ত সংখ্যা, চিহ্ন যুক্ত, চিহ্ন, একটু লিখি যে ইন্টিজার টাইপের মধ্যে দুইটা, চিহ্ন যুক্ত, আরেকটা হচ্ছে চিহ্ন ছাড়া, চিহ্ন ছাড়া। তাহলে এই দুটার ক্ষেত্রেই আমরা সাধারণত ব্যবহার করে থাকি কি, ব্যবহার করে থাকি 16 বিট, 16 বিট সাইজ। তোমাদের যদি মনে থেকে থাকে 16 বিট, এক বিটে কত বাইট, এটা কি কারো মনে আছে? চ্যাটে আমাকে একটু লিখে জানাও তো। এক বিটে সবার আগে আদিল জানিয়েছে এটা হচ্ছে 8 বিটে 1 বাইট। হ্যাঁ, আবার অনেকে বিআইটি লেখো না, ওই বাইট মানে কামড় দেওয়া, বিওয়াইটি হচ্ছে গিয়ে তথ্য। এই যে র্যামের মধ্যে এখানে ছবি কেন দেওয়া, এখানে আমরা এক একটা ঘর হিসেবে যদি চিন্তা করি, যে যে রেজিস্টার টেজিস্টার পড়ছিলাম, তো ব্যাপারটা হচ্ছে আমরা তথ্য সংরক্ষণের জন্য র্যামের একটা অংশ ব্যবহার তো হয়, তো সেখানে আমরা সাধারণত দেখা যায় ডেটাকে স্টোর করে থাকি, তো বিভিন্ন ধরনের ডেটা, তাই এখানে আর কি ছবিটা দেওয়া এই পরিপ্রেক্ষিতে। এখন দেখো চিহ্ন যুক্ত, চিহ্ন ছাড়া, সেগুলোর পাশাপাশি আমরা সাইন্ড লং ইন্টিজার বলে একটা কথা আছে, আনসাইন্ড লং ইন্টিজার। এখন লং ইন্টিজারের ব্যাপারটা কি একটু ভালো মতো বোঝো। লং ইন্টিজার হচ্ছে বিরাট বিরাট সংখ্যাকে ইন্ডিকেট করবার জন্য আমরা শুধু ইন্টিজার বলি না, লং ইন্টিজার বলি। তার জন্য সি প্রোগ্রামে তাকে ইন্ডিকেট করবার জন্য স্পেশাল অংশও আছে। অর্থাৎ 32 বিট, 64 বিট, বড় বড় যদি সংখ্যা হয়ে যায়, অনেক বড়, তাদেরকে ইন্ডিকেট করবার জন্য আমরা সাধারণত ইন্টিজারের লং বিটটা ব্যবহার করে থাকি, অর্থাৎ লং ইন্টিজার বিট বা লং ইন্টিজার টাইপের। আমি ব্যাপারটাকে যদি একটু লিখে বুঝাই হয়তো বা একটু ক্লিয়ার হবে কিছুটা। আর আমি যদি এখানে বলি, ধরো SIGNED, সাইন্ড লং ইন্টিজার, লং ইন্টিজার। লং ইন্টিজার কেন? লং ইন্টিজার বলতে সেখানে আমরা ব্যবহার করছি 32 বিটের, 32 বিট। আবার যদি বলি আনসাইন্ড,
চিহ্নযুক্ত না, লং ইন্টিজার, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি 32 বিটের। এটা তৈরি করেই দেওয়া থাকে। হ্যাঁ, তো এখন কিভাবে ব্যবহার করি পরের স্লাইডে পুরোপুরি দেখবে, কম্পিউটারে আমি ভাইয়া দেখাবো এটা কিভাবে কি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি প্রথমে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ছোট সংখ্যা যদি হয় 16 বিটের মধ্যেই কাজ শেষ, এত বেশি বড় সংখ্যা না, তাহলে সেগুলো চিহ্নযুক্ত, চিহ্ন ছাড়া নর্মাল ইন্টিজার টাইপ। যদি বড় সংখ্যা হয় তাদেরকে আমরা লং ইন্টিজার টাইপ, এটা সাইন ইন্টিজার হতে পারে, চিহ্নযুক্ত, চিহ্ন ছাড়া হতে পারে। ওই যে মনে আছে না, যোগ বিয়োগ করেছিলাম, 2 এর পরিপূরক, 1-এর পরিপূরক, বামের যে সংখ্যাটা চিহ্ন বিটের জন্য ব্যবহার হচ্ছিল 2-এর পরিপূরকে, তাহলে চিহ্নযুক্ত, চিহ্ন ছাড়া, সেগুলো কিন্তু তখন বুঝে এসেছিলাম, প্রকৃত মান, তো সেগুলো বুঝেছি। ক্যারেক্টার টাইপ কি? ক্যারেক্টার টাইপের মধ্যেও 2 টাইপের ব্যবহার হয়। একটা হচ্ছে গিয়ে এই জায়গাটায় যদি লিখে দিই ভাইয়া, ক্যারেক্টার টাইপের মধ্যে একটা অংশ হচ্ছে এখানে আমার ব্যবহার হচ্ছে, যদি বলি ধরো চিহ্নযুক্ত আর চিহ্ন ছাড়া, চিহ্নযুক্ত আর আরেকটা হচ্ছে চিহ্ন ছাড়া। এগুলো আসলে খুব একটা যে মুখস্থ করা লাগবে এরকম না, এটা একটু দেখতে দেখতেই, কাজ করতে করতেই তুমি আসলে বুঝে যাবা যে এখানে কোথায় কত ব্যবহার হচ্ছে। এখানে আসলে 8 বিট ব্যবহার হয়, এখানেও 8 বিট ব্যবহার হয়। 8 বিটের মধ্যেই সাধারণত ইনক্লুড করতে পারি যে আমার কতটুকু প্রয়োজন আছে, ঠিক আছে। তাহলে ক্যারেক্টার টাইপ হলো, ক্যারেক্টার টাইপের মধ্যে ফ্লোটিং পয়েন্টের ব্যাপারটা যদি বলি, বা ফ্লোট টাইপের মধ্যে, ফ্লোটের মধ্যে বিভিন্ন অংশ কাজ করে। ফ্লোটিং পয়েন্টের মধ্যে ধরো ফ্লোট, ফ্লোটের মধ্যে আমি ডিরেক্ট বললাম সেটার মধ্যে কাজ করে 32 বিট। ডাবলের মধ্যে আবার 2টা আছে, ডাবলের মধ্যে নর্মাল ডাবল আছে, আবার ডাবলের চাইতেও বড় একটা আছে, সেটা হচ্ছে লং ডাবল, লং ডাবল। তাহলে বুঝতেই পারতেছো এদের নিজেদের চাইতে বড় সংখ্যা যদি বুঝাইতে চাই তাহলে সেখানে লং যুক্ত করতে হয়, ডাবল। সেটা কত? ডাবলের জন্য, শুধু ডাবলের জন্য হচ্ছে গিয়ে আমরা ব্যবহার করি 64 বিট। আর এই জায়গাটায় লং ডাবল যদি বলি সেটা হচ্ছে 80 বিট। আর ফ্লোট টাইপের জন্য কত? 32 বিট। আচ্ছা, তাহলে ক্যারেক্টার টাইপ, ইন্টিজার টাইপ, এই সবগুলো মোটামুটি বুঝলাম কোথায় কি ব্যবহার হচ্ছে। ফ্লোট টাইপের জন্য 32 বিট ব্যবহার হচ্ছে, ডাবল টাইপের জন্য 64, লং ডাবলের জন্য 80। এখন যদি পরের পোলটায় যাই, ইন্টিজার ডেটা টাইপের লং ইন্টিজার যদি মনে থেকে থাকে, আমি এক্সপেক্ট করছি না সবার মনে থাকবে, ভাইয়া মাত্র পড়ালাম, যদি মনে থেকে থাকে, ইন্টিজার ডেটা টাইপের সাইন লং, ঠিক আছে, আরো বড়, নরমালের চাইতেও বড়, সেই সাইন লং ইন্টিজার কত বিটের হয়? এই তো অনেককে সঠিক অ্যান্সার দিতে দেখছি ভাইয়া, আর 5 সেকেন্ডের মতো দিচ্ছি। এবং তোমাদের সাথে যদি রেজাল্টটা শেয়ার করি, অলমোস্ট 62%-এর মাথায় আছে যে সেক্ষেত্রে লং সাইন বিটের ক্ষেত্রে যদি হয় সেটা হচ্ছে আমাদের সাইন লং বিট, সেটা হচ্ছে 32-এর মতো, অর্থাৎ 32 বিট জায়গা সেখানে নিচ্ছিল, এই 32 বিট। আর এর পরের অংশটা যেটা আছে এটা ভাইয়া দেখাবো, দেখাবার পরে এটা একটা অংশ দেখাবো, বাট তার পরেও আরেকটা, এখন যদি মনে আছে কিনা, যেহেতু 2টা পর পর চলে এসেছে, এই 2টা যদি দেখাই, যে ধরো 4 নাম্বারটা, যে এক্ষেত্রে ভাইয়া যেটা পড়িয়েছিলাম একটু আগে, এটা যদি মনে থেকে থাকে আর কি, ডাবল ডেটা টাইপ যদি বলি, সেই ডাবল ডেটা টাইপের ক্ষেত্রে সাইজ বিট কত ছিল? শুধু ডাবল ডেটা বাইট, কিন্তু ডাবল ডেটা। ভেরি গুড, এই তো অনেক ক্যান্সার দিতে দেখছি। আচ্ছা, তাহলে রেজাল্টটা শেয়ার করে দেই। অলমোস্ট 80% তোমরা সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছো অল্প সময়ের মধ্যে, অনেক ধন্যবাদ। আশা করি ব্যাপারটা কিছুটা হলে বুঝেছো। ভাইয়া এক্সপেক্ট করছি না পুরোপুরি ভাবে বুঝে যাওয়াটা একবারই পসিবল, যারা প্রথমবার ভুল করছো মন খারাপ করো না, অনেক সময় ভুল হতে পারে, এগুলো একবার নিজে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এর পরের অংশগুলোতে যদি দেখি, এই যে ইনপুট আউটপুট, এই কনসেপ্ট গুলো বুঝাবো, যে স্ক্যানএফ সেটা ইনপুট, আরেকটা কি আউটপুট হিসেবে বোঝায়। তাহলে এখানে ইনপুট আউটপুট হিসেবে কোনটা ব্যবহার হয় সেটা আমাকে দেখতে হবে। স্ক্যানএফ ব্যবহার হয় আমার ইনপুট নেবার জন্য, প্রিন্টএফ ব্যবহার হয় আমার আউটপুট নেবার জন্য। আউটপুট, একটা ইনপুট আর একটা আউটপুট নেবার জন্য। তাহলে ইনপুট কিভাবে নেয়?
আউটপুট কিভাবে নেয় সেটা ইন্ডিকেট করবার জন্যই কিন্তু আমার বিভিন্ন অংশ জরুরি, যে আমি কিভাবে তাদেরকে ইন্ডিকেট করব। সো ইন্ডিকেট করবার জন্য আমার বিভিন্ন অংশ এখানে বোঝাতে হবে যে কিভাবে তারা ব্যবহৃত হচ্ছে। তো ব্যবহৃত হবার এই সময়গুলোতে তারা কিভাবে কি কাজ করবে সেটা দেখানোটাও আমাদের জন্য জরুরি। সো ব্যাপারটা হচ্ছে, ধরো ইনপুট আর আউটপুটের মধ্যে আমার এখন এমন একটা অংশ প্রয়োজন, আমি এমন একটা কাজ করতে চাই, আমি কম্পিউটারকে বলছি যে তুমি প্রথমে আমার কাছ থেকে একটা ভ্যালু নিবে, নিয়ে তারপরে সেখানে যোগ করবে। মানে তুমি ক্যালকুলেটরের মতো কিছু একটা বানাতে চাচ্ছ। ধরো এরকম যে তোমার বন্ধু তোমাকে বলেছে, আচ্ছা আমি দুইটা সংখ্যা যোগ করব, তুই আমাকে এরকম একটা প্রোগ্রাম তৈরি করে দেখা। তো ঠিক আছে, ও এটা বললো। বা তোমার মা তোমাকে বলে দিল, আচ্ছা প্রতি মাসে বাজারে তো অনেক খরচ টরচ যাচ্ছে, তো তুমি আমার জন্য একটা কোডিং করে দাও। সেই কোডিংটার মধ্যে তুমি আমাকে বলে দিবে যে যতগুলো আইটেম আমরা কিনি, ধরো আমি তোমাকে আজকে দুইটার ব্যাপারে বা তিনটার ব্যাপারে যদি ইনপুট দাও, কিভাবে যোগ করতে হয় বিয়োগ করতে হয় সেটার ব্যাপারটা যদি দেখাতে পারি, তো সেখানে আমরা যদি বলি যে কিভাবে কি কাজ করতে হচ্ছে সেটা বুঝতে পারবে। এখন একটু বোঝো, সেই পর্যায়টাতে যদি তোমার বুঝতেই হয় কিভাবে কাজ করছো, সেটা তাহলে ইনপুট নিতে তোমাকে একটা ফাংশন সহায়তা করবে, সেটা হচ্ছে স্ক্যান এফ। আর স্ক্যান এফ এর পরে প্রিন্ট এফ সহায়তা করবে কি, আউটপুটটা দিতে। এখন কিভাবে আউটপুট দিবে, কিভাবে ইনপুট নিবে, সেই বিষয়গুলোই হচ্ছে বোঝার বিষয়। একটু চিন্তা করো, ধরো এই ক্ষেত্রে এই পর্যন্ত যা যা বললে আসলাম তার মধ্যে একটু আগে কিছু হেডার ফাইলের ব্যাপারেও বলেছি, বা তার আগে একটা পোল হিসেবে আমি একটু ইন্ডিকেট করতে চাই। দেখো এই পোলটা মাথায় আছে কিনা। তারপরে ভাইয়া একদম আজকের আসল ক্লাসের একদম হার্ট যেটা, সেখানে চলে যাব। স্কোয়াড ফাংশন, ম্যাথের একটা ফাংশন, ওই ফাংশনটার জন্য হেডার ফাইল কোনটা মনে থাকলে দাগায় দাও। শুধু এই ফাংশনটার জন্য আর কি, এটার জন্য পার্সোনালি একটা হেডার ফাইলের ব্যাপারে বলেছিলাম। দেখি মাঝখান থেকে একটা বলা কথা তোমরা ধরতে পারো কিনা। ঠিক আছে, আর 5 সেকেন্ড লাস্ট, দেখি লাস্ট কে দিতে পারে অ্যান্সারটা। ওকে, অনেকেই সঠিক অ্যান্সার দিয়ে ফেলেছো। আচ্ছা, তাহলে রেজাল্টটা যদি একটু শেয়ার করি, এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাটায় রেজাল্টটা হচ্ছে ইনক্লুড ম্যাথ ডট এইচ এখানে তৈরি হয়, মানে ব্যবহার করা হয় স্কোয়াডের জন্য, সেটা হচ্ছে 74%। সো এরপরের কিছু বিষয় আছে, তো সেগুলোর ব্যাপারগুলোতে যাব। বাট ভাইয়া এখানে কিছু বিষয় আগে দেখাবো। ধরো এখানে যেগুলো বলা, আচ্ছা আমি আগে একটু তোমাদেরকে আগে কোডিং এ নিয়ে যাই, এগুলো দেখাবার আগে কিভাবে কি করব সেটা ইনক্লুড করবার জন্য। ধরো এই স্ক্রিনটা যদি এখন দেখতে পারো, তোমরা যদি আমার স্ক্রিনটা এখন দেখতে পারো তাহলে কাইন্ডলি আমাকে একটু জানিয়ে দাও ওয়াই লিখে। তুমি কি আমার একদম স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা, এই যে কোড ব্লকস এগুলো দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে ভাইয়া এই কোড ব্লকসটাকে ওপেন করছি, কোড ব্লকস ওপেন হলো, সেখানে কোড লিখবো এক একটা এবং বুঝবো। ভাইয়া আজকে দুইটা দেখাই দিব, দুইটা হোমওয়ার্কও দিব। যদি পারো পারলা, না পারলে নেক্সট ক্লাসে তো অবশ্যই বলে দিব, টেনশন করবার কিছু নেই, একদম সহজটাই বলবো। তাহলে চিন্তা করি যে কিভাবে কি করতে হয়। সো একদম সহজগুলোর ব্যাপারে যদি বলতে চাই, যে ধরো আমরা এখানে বলতে চাচ্ছিলাম নিজের মতো করে তৈরি করব, তো সেক্ষেত্রে কত কি আসতে পারে। তো দুইটা সংখ্যা আমি ধরো যোগ করতে চাই, ধরো আমি নিউ ফাইল ক্রিয়েট করে এমটি ফাইল এখানে তৈরি করলাম। আচ্ছা, তোমার স্ক্রিনে দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই? না না, পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে আছে। 1 মিনিট, জাস্ট একটু। এবার কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন কোড ব্লকসে আছি, কোড ব্লকসে আমরা কোড লিখবো। আমরা এর মাধ্যমে একের মাধ্যমে দুইটা লিখবো। স্লাইডে দেখলাম দেওয়া আছে যে দুইটা সংখ্যার যোগের ব্যাপারটা, বাট তার আগে একটু বুঝে নেই ব্যাপারটা কি করতে হবে। ধরো আমি তোমাকে বলতে চাচ্ছি আমার দুটো সংখ্যাকে যোগ করতে হবে। এখন দুটো সংখ্যাকে যদি আমি যোগ করতে চাই, সেই ব্যাপারটা বোঝার আগে আমাকে বুঝতে হবে সেই দুটো সংখ্যা তো সবসময় আমি যেটা দিব সেটাই না। তোমার মা তোমাকে বলছে যে বাজার থেকে প্রতিদিন যে দুটো করে জিনিস ধরো তুমি কিনে আনো, আসলে তো দুটো কিনো না, আরো বেশি কিনো। আমি দুটো বলে দিলে তুমি এরপরে নিজের মতো করে করতে পারবে যে এক্সট্রা কত হবে, আমি বলেও দিব।
সেক্ষেত্রে প্রতিদিন কি ভ্যালু সেম থাকে? আজকে যেটার দাম কিনছো ধরো 20 টাকা, কালকে সেটার দাম বেড়ে যাবে। ধরো তুমি 2 মাস আগে যদি কাঁচামরিচ কিনে থাকো, সেটার দাম ধরো ছিল কেজি ধরো 100-150 টাকা, এখন দেখা যাচ্ছে যে বাইরে যে কিনলে 200-220 টাকা। তাহলে দিন দিন কিন্তু দামটা ভ্যারি করছে। ভ্যারি করার মানে কি? ভ্যারিয়েবল লাগবে, অর্থাৎ যার মান পরিবর্তন হয়। এখন যার মান পরিবর্তন হচ্ছে এরকম একটা অংশ আমার প্রয়োজন। তাহলে সেই প্রয়োজনের জায়গাটা থেকে যদি আমি বলি এখানে, তাহলে ধরো আমি কোডিংটা শুরু করব। সবার আগে আমার কি প্রয়োজন? সবার আগে আমার দরকার একটা হেডার ফাইল, যার মধ্যে নর্মাল বিষয়গুলো বলা আছে, যোগ করা, বিয়োগ করা, এই ধরনের বিষয়গুলো বলা থাকে। ইনক্লুড stdio.h, stdio.h। আচ্ছা, ইনক্লুড stdio.h এখানে বলা আছে। এরপরে আমার এখানটাতে একটু সমস্যা হচ্ছে আজকে, মানে জুম করাটা আমার এখানে একসাথে অনেকগুলো ওপেন, তো একটু প্রবলেম করছে আজকে, তাই এই ক্ষেত্রে করতে পারছি না। বাট তোমরা চাইলে এখানে মাউসের হুইল লাগিয়ে, জাস্ট মাউস লাগিয়ে যদি সিলেক্ট করে কন্ট্রোল সিলেক্ট করে প্রেস করো, তখনই দেখবে এমনিতেই হয়ে যায় আর কি, মানে জুম হয়ে যায় তখন তোমার জন্য। আচ্ছা যা জি ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি ভাই। জি ভাই, ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? অর্ক ভাই, আপনার কথা শুনতে পাচ্ছেন আমরা? ভাই আপনার খুব ডিস্টার্ব করছে আর কি অর্ক ভাই ইন্টারনেটটা। আমি তোমাদেরকে জুম করে দেখালাম, সো জুমটা একটু তোমরা দেখো। অর্ক ভাইয়ের হয়তো ইন্টারনেট একটু প্রবলেম করছে। ব্যাপারটা হচ্ছে আমি জুমটা কিভাবে করলাম, কন্ট্রোল বাটনটা প্রেস করে। ভাই আমি শুনতে পাচ্ছি, একটু ডিস্টার্ব করছে আর কি। আচ্ছা, আমি তোমাদেরকে একটু জুম করে দেখালাম। আচ্ছা, জুমটা করেছি কিভাবে? জুমটা করেছি, তোমার যদি মাউস থাকে, তুমি সেই মাউসের ক্ষেত্রে মাউসের একটা উপরে হুইল দেখবে, সে হুইলটাকে যদি তুমি আক পিচ করো, তখন তোমার সেটা মানে জুম ইন জুম আউট হবে। কিন্তু কিভাবে? কন্ট্রোল বাটন আছে তোমার কিবোর্ডের সবার বামে, CTRL, সেখানে প্রেস করে তারপরে তুমি মাউসের এই যে বাটন, এই ইয়াটাকে তুমি, ধরো আমি কন্ট্রোল প্রেস করেছি, এই যে দেখো আমি নিচের দিকে নিচ্ছি, ছোট হচ্ছে, উপরের দিকে নিচ্ছি, দেখো বড় হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ ইনক্লুড stdio আস্তে আস্তে বড় হচ্ছে, এই যে বড় হচ্ছে। তো তুমি তোমার মতো করে ছোট বড় এরকম করতে পারো আর কি। এছাড়াও কন্ট্রোল প্লাস সেগুলো দিয়েও করা যায়। সো এখন একটু দেখো, আমি তোমাকে একটু বড় করে দেখালাম, দেখতে সুবিধা হবে। এরপরে সামনে আগাই। এই পর্যন্ত যখন হয়েছে, এখন আমাকে সামনে কোডটাকে শুরু করতে হবে। কোডটাকে শুরু করার ব্যাপারটা কি হচ্ছে? কোডটাকে শুরু করার ব্যাপারটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমি যদি আগাই, যে আমাকে ব্যবহার করতে হবে নিজের মতো করে। সো নিজের মতো করে ব্যবহার করতে গেলে আমার সেখানে দরকার কি? ইন্ট মেইন, কোডটাকে শুরু করবার জন্য। তো তোমরা পড়েছো ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট, এই তো হলো শুরু, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, এই যে তোমাদেরকে এতক্ষণ পড়িয়েছিলাম না ভ্যারিয়েবল, ধ্রুবক, সেগুলোকে দিতে হবে। চিন্তা করো, আমি তোমাকে সিম্পলি দুইটা সংখ্যার যোগের ব্যাপারটা ইনক্লুড করে করায় দিতে চাই আজকে। জাস্ট যদি বলি, এটা না বুঝলেও এরকম না ভাইয়া, আরো ইন্ডিকেট করবো, জাস্ট তুমি বোঝো। এখন দুইটা সংখ্যা, তুমি যে দুইটা সংখ্যা যোগ করতে চাও, আমার তো ইচ্ছা হইতেই পারে যে না আমি এই দুইটা সংখ্যা যোগ করব না। তুমি 5 আর 2 যোগ করতে চাও, আমার প্রয়োজন 5 আর 3 যোগ করা, তোমার একটা বন্ধুর প্রয়োজন 4 আর 7 যোগ করা। তার মানে কি, তোমার এই যে ইনপুট করা ভ্যালুগুলা সেগুলা চেঞ্জ হবে। এখন ইনপুট ভ্যালু যদি চেঞ্জ হয়, সেই চেঞ্জের ভ্যালুগুলাকে রাখতে হলে আমার কাকে দরকার? আমার চলকের দরকার, কারণ চলক যে কোনো সময় যে কারো মানকে তার মধ্যে ধারণ করতে পারে। আচ্ছা, তাহলে এখন আমাকে চলককে সেখানে প্রকাশ করতে হবে। চলক প্রকাশ করবার, আমরা যে বললাম চলক প্রকাশ করবার জায়গাটা, সেটা আমরা করে দেখব। সেটা কিভাবে আমরা প্রকাশ করি? আমরা ধরো ইন্টিজার ডেটা টাইপকে নিব। ইন্টিজার ডেটা টাইপ, আমি বললাম আমি ইন্টিজার যে ডাটা, অর্থাৎ পূর্ণ সংখ্যাকে আমি যোগ করব, তখন কি হবে? তখন আমি এটাকে প্রকাশ করতে পারবো। তাহলে পূর্ণ সংখ্যা কি? 2 হতে পারে, 3 হতে পারে, -2 হতে পারে, -4 হতে পারে, সবকিছু। এখন আমি যে চলকগুলোকে নিব, সেই চলকগুলো হবে সবগুলা ইন্টিজার। তাহলে সেই সবগুলা চলককে আমি আলাদা আলাদা ভাবে বলতে পারি। তোমার যদি ইচ্ছা হয়, তুমি চাইলে
একসাথে এইভাবেও লিখতে পারো, ইন্টিজারের পরে যে চলকগুলো দরকার সেই চলকগুলো লিখতে পারো। ধরো আমি দুইটা সংখ্যার যোগ করব, যোগটা কি করব, ধরো আমি এক্স দিয়ে যোগ করব, কমা দিলাম, আমি ওয়াই দিয়ে যোগ করব। আচ্ছা, এক্স আর ওয়াই তাহলে যোগ করব, তাহলে এখানে লিখে দিলাম এই দুটো আমার দরকার। এখন বলো আমি এখানে কি করলাম, ইন্ট ডেটা টাইপটা আমাকে ইন্ডিকেট করতেছে আমার যে দুইটা ভ্যালু কেউ আমাকে দিবে যোগ করার জন্য, সেগুলো হবে এক্স আর ওয়াই দিয়ে। এক্স আর ওয়াই দিয়ে আমি ভ্যালু দুইটাকে নিব, সেটা ইন্ট এক্স ওয়াই দিয়ে ইন্ডিকেট করতেছে। সামনে আরো কিছু লাইন আসবে, বাট এই পর্যন্ত তুমি যদি সত্যিকার অর্থে বুঝে থাকো আমাকে চ্যাটের মধ্যে একটু ওয়াই লিখে জানিয়ে দাও, তারপরে ভাই সামনে আগাবো, আর এর আগে না। ভ্যারিয়েবল দরকার, থ্যাংক ইউ, লিখেছিলে। একজন নো লিখলে, কেন নো লিখলে জানলাম না। ও, একজন আবার কোট করে লিখে দিয়েছো প্রিন্টএফ, ইয়েপ ইয়াপ, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, প্রিন্টএফ দিয়ে লিখেছে। দেখো এখন এই পর্যন্ত লিখে ফেলবার পরে আমি তাদেরকে ইনক্লুড করে দিয়েছি। এখন ধরো আমার প্রয়োজন একটা ভ্যালু জানা, সেই ভ্যালুটা কি, আমি ধরো লিখলাম যে আমার কম্পিউটার আমাকে বলবে ভাই এক্স আর ওয়াই তো তুমি বলে দিছো যে তুমি ইনপুট দিবা, তাহলে আমি তোমাকে স্ক্রিনে না দেখাবো, স্ক্রিনে দেখাবো কি, স্ক্রিনে আমি তোমাকে দেখাবো যে এই প্রিন্ট করো এক্স এর ভ্যালু, যেহেতু আমার কাছে আছে তুমি এক্স এর ভ্যালুটা প্রিন্ট করবা, আমি তোমাকে এটা বলে দিব। তো সেটা তুমি আর কি প্রিন্ট করবা, তো সেটা আমাকে বলে দিতে হবে। তো সেটা আমি প্রিন্ট করলাম যে কম্পিউটারে প্রথমে লেখা উঠবে যে আপনি এক্স এর ভ্যালুটা প্রিন্ট করেন। তাহলে আমি এখানে ধরো প্রিন্টের মধ্যে লিখলাম যে এই যে এখানে প্রিন্টের মধ্যে প্রিন্ট, পি আর আই এন টি, প্রিন্ট। আচ্ছা, এই প্রিন্ট লেখার পরে এফ লিখলাম, এরপরে কি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে ভিতরে লিখে দিব যে এন্টার দ্য ভ্যালু, আমি লিখলাম এন্টার দ্য ভ্যালু অফ, কি বলতে পারি, ধরো এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু লিখবার পরে আমি এখানে বললাম এন্টার দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা, এটা ভ্যালু বলবার পরে আমি তোমাদেরকে আজকে একটা অ্যাডভান্স জিনিস পড়াবো। অ্যাডভান্স কি জিনিস, ধরো তুমি এই পর্যন্ত লিখলা, লেখার পরে তোমার এখন ইচ্ছা হইলো যে পরের একটা অংশ লিখবার। যেমন এই কোডটা করবার আগে আমি যদি তোমাকে একটা জিনিস দেখাই, যে এটা লিখলাম, লেখার পরে আমি এখন একটা কোড লিখবো, সেই কোডের মধ্যে আমাকে ইন্ডিকেট করবে যে আরো নতুন কি কি যুক্ত করতে পারি। আমি এখানে একটা জিনিস লিখবো, ব্যাকস্ল্যাশ দিয়ে একটা এন লিখবো, যেটা আমি আরেকটা কোড করে বুঝাবো এটার সুবিধাটা কি। ব্যাকস্ল্যাশ কিভাবে দিতে হয় ভাইয়া বলতেছি, দেখো তুমি তোমার কিবোর্ডের দিকে তাকাও, কিবোর্ডের দিকে তাকাইলে তুমি দেখতে পারবা ব্যাকস্ল্যাশ দেওয়ার জন্য এন্টারের ঠিক উপরে একটা সাইন আছে, তুমি যদি সেইটাতে প্রেস করো তাহলে তুমি ব্যাকস্ল্যাশ দিতে পারবা। ধরো এটার মধ্যে প্রেস করলে এই যে ব্যাকস্ল্যাশ, এন্টারের ঠিক উপরে, এটা দিয়ে তুমি যদি এন দাও তাহলে একটা নতুন জিনিস বোঝাবে। এখন এটা কি বোঝায় আমি সেইটা একটু বলে দেই তোমাকে। তোমার এখন প্রয়োজন প্রথম একটা লেখা উঠবে এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এই কথাটা আসবে। আচ্ছা, এবং সেই লেখাটার পরে একটা লাইন গ্যাপ যাবে বা একটা খালি জায়গা থাকবে, তারপরে অন্য কোনো লেখা আসবে। এই যে খালি লেখাটা অর্থাৎ নিউ লাইন আসাটা, সেই আশাটাকে ইন্ডিকেট করতে আমরা ব্যাকস্ল্যাশ এন কে ব্যবহার করে থাকি। তাহলে এই প্রিন্টএফ এর লেখাটায় আমাকে বলল যে এক্স এর ভ্যালুটা তুমি আমাকে দিবে, কিন্তু কথা হলো ভাই এটা তো লেখা শুধু কম্পিউটার স্ক্রিনে আসতেছে, কম্পিউটার নিবে কিভাবে, আমি যে ভ্যালুটাকে ইনপুট দিব। মনে আছে কি তোমাদের কারো, জাস্ট আমাকে চ্যাটে লিখবা যে ভ্যালু যদি ইনপুট দিতে চাই কোন ফাংশনটা বা কি লিখতে হয় আমাকে, চ্যাটে একটু জানাও তো। স্ক্যানএফ, থ্যাংক ইউ ভেরি মাচ নাহিন। স্ক্যানএফ, স্ক্যানএফ, ওকে, স্ক্যানএফ, আচ্ছা ইয়েস স্যার, আচ্ছা স্ক্যানএফ, থ্যাংক ইউ। তাহলে প্রিন্টএফ দিয়ে আমি তাহলে প্রথমে তারে বললাম যে ভাই তুমি আমার এক্স এর ভ্যালু দাও, এখন আমি স্ক্যানএফ দিয়ে তার ভ্যালুটাকে নিব। তাহলে আমি লিখে দেই, এই যে দেখো আমি এখন লিখবো স্ক্যানএফ দিয়ে। তাহলে স্ক্যানএফ দিয়ে তার ভ্যালুটাকে যদি আমি লিখতে চাই যে আমার ভ্যালু দরকার স্ক্যানএফ এ, সেই ভ্যালুটা কি হয়ে যাবে, সেই ভ্যালুটাকে এখন লিখবো। তো ভ্যালুটা এখন আমার লেখা দরকার, স্ক্যানএফ কার ভ্যালু নিব, এই যে স্ক্যানএফ এর ভ্যালু, সেই স্ক্যানএফ এর ভ্যালুটা নিব, ধরো এস সি এ
এন এফ। কারো যদি ইচ্ছা হয় ভাইয়া আমি তো এটা পরে লিখতেছি আগে লিখতেছি, কোনো সমস্যা নেই, ইটস টোটালি আপ টু ইউ, তোমার যেখান থেকে খুশি তুমি লিখতে পারো। আমি এখানেও চাইলে লিখতে পারি, এই যে এখানেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। ধর আমি লিখলাম SCANF, স্ক্যানএফ। স্ক্যানএফ লিখে কি করতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে ইন্টিজারকে প্রকাশ করবার জন্য আমরা সাধারণত এই জায়গাটায় লিখে থাকি যেভাবে, আমি লেখাটা লিখছি তারপরে তোমাকে বোঝাবো। ডি কমা দিয়ে এন্ড সাইন, এক্স এর ভ্যালু, এরপরে সেমিকোলন। একটু ভালো মতো বোঝো। স্ক্যানএফ কম্পিউটার নিবে, কিন্তু কম্পিউটার তোমাকে প্রশ্ন করবে, ভাই তুমি যে আমাকে এক্স এর ভ্যালুটা দিতেছো, সেই এক্স এর ভ্যালুটা কি রকমের ডেটা? এটা কি ইন্টিজার ডেটা, নাকি এটা কি ফ্লোটিং ডেটা, নাকি ডাবল ডেটা, না কি ডাটা? তখন তুমি বলবে যে ভাই এটা তো আমার ইন্টিজার ডাটা, তো ইন্টিজার ডাটা আমি তোমাকে দিব। আচ্ছা, এখন যদি তোমার প্রয়োজন হয় না ভাই আমি এটা দশমিকে করব, ফ্লোটিং ডাটা হয়, তাহলে সেখানে আমরা এফ ইউজ করে থাকি, ডাবল হলে এল এফ ইউজ করে থাকি, সেটাও দেখাবো ভাইয়া, টেনশন করবার কিছু নেই। এখন চিন্তা করো, স্ক্যানএফ এর প্রথম অংশটা তোমাকে ইন্ডিকেট করতেছে, অর্থাৎ পার্সেন্ট ডিটা তোমাকে ইন্ডিকেট করতেছে তুমি কত ভ্যালুটাকে তুমি সামনের দিকে নিবে। অর্থাৎ স্ক্যানএফ দিয়ে এক্স এর ভ্যালুটা কি ইন্টিজার নিবা, নাকি ফ্লোটিং নিবা, নাকি কি নিবা? আর তুমি বললা যে ভাই আমি শুধুমাত্র 2 আর 5 যুক্ত করব এরকম পূর্ণ সংখ্যাগুলো, তাই পার্সেন্টেজ ডি দিছি। পার্সেন্টেজ ডি তাহলে কি বোঝায়? ডি বোঝায় তাহলে যে তোমার কোন ভ্যালুটা নেওয়া জরুরি, আর কিছুই না। তাহলে ডি ভ্যালুটা তোমাকে ইন্ডিকেট করতেছে তুমি ইন্টিজার ভ্যালু নিবা। কার ভ্যালু নিবা? এক্স এর ভ্যালু। স্ক্যানএফ এর ভিতরে যে চলকটার ভ্যালু নিবা তাকে প্রকাশ করবার জন্য আমরা একটা এন্ড সাইন আগে দেই, তাহলে তাকে স্ক্যানএফ দিয়ে প্রকাশ করা যায়। আচ্ছা, এক্স এর ভ্যালুটা নেওয়া হইল, তারপরে সেম কাজটা আমি কি করব? সেম কাজটা করব হচ্ছে গিয়ে ভ্যালু ওয়াই এর ক্ষেত্রে। তাহলে সেম কাজটা যদি আমি ওয়াই এর ক্ষেত্রে করি, তাহলে আমি ওয়াই এর ক্ষেত্রে এখানে আবার এই কাজটা লিখতে পারি। সেটা কি করতে পারি? ধরুন লিখলাম PRINT প্রিন্ট এফ, এবং সেক্ষেত্রে আমি লিখে দিলাম যে এন্টার দ্য ভ্যালু। এরপরের কাজ করব এন্টার দ্য ভ্যালু অফ অফ ওয়াই, এবং ধরো আমি একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম। আচ্ছা, ব্যাকস্ল্যাশ এন। তাহলে এটা হয়ে গেল আমার এন্টারের ভ্যালুটা, এবং এখানে শেষ হয়ে গেল। তাহলে এরপরে আমি প্রথমে কি করলাম, কম্পিউটার আমাকে দেখাবে এক্স এর ভ্যালু, তুমি আমার ইনপুট দাও। স্ক্যানএফ দিয়ে আমি ভ্যালুটা ইনপুট দিব, কম্পিউটার স্ক্যানএফ ফাংশন দিয়ে কম্পিউটার ভ্যালুটাকে নিবে। এরপরে কম্পিউটার নেওয়ার পরেই আমাকে জানাবে যে এরপরে তুমি তোমার দ্বিতীয় সংখ্যাটা যে ছিল ওয়াই, তার ভ্যালুটাকে প্রকাশ করো। তাহলে সেখানে লিখবো প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, লিখলাম। এখন এটা লিখবার পরে আমার কি ওয়াই এর ভ্যালুটা নেওয়াটা প্রয়োজন না? সেই ভ্যালুটাকেও সে নিবে, তারপরে সেটা নিতে পারবে। আচ্ছা, এখন দেখো সেই ভ্যালুটাকে সে যদি এখন নিতে পারে, তাহলে এই ওয়াই এর ভ্যালুটাকে নেওয়ার জন্য আমার স্ক্যানএফ এর দরকার। তাহলে লিখলাম স্ক্যান এফ, এরপরে ধরো এটা লিখে দিলাম পার্সেন্টেজ, পার্সেন্টেজ সাইনটা কিভাবে দেই? শিফটে প্রেস করে 5 যে তোমার সংখ্যাটা আছে সেটাই কিবোর্ডে দিতে পারো। মোবাইলে যারা করবা তার তো ডিরেক্ট সাইন পাবাই। এটা ডি, এবং কমা দিয়ে আমি যদি এন সাইনটা ব্যবহার করি সেখানে এক্স। আচ্ছা, সেটার মধ্যে আমি ব্যবহার করলাম। আচ্ছা, এই দুটো সংখ্যা আমি ব্যবহার করছি, এই দুটো ভ্যালু এখন পর্যন্ত আমি কি করলাম? দুইটা ভ্যালুকে আমি ইনপুট দিলাম স্ক্যানএফ দিয়ে, সে ভ্যালু দুইটাকে ইনপুট নিল, এই পর্যন্তই কাজ করছে। এখন আমার না একটা জিনিস দরকার, কি দরকার? তাদের যোগফলটাকে প্রকাশ করা দরকার। কিন্তু তোমার যদি মনে থেকে থাকে আমি যখন যোগফলটাকে প্রকাশ করব, তো যোগফলটাকে প্রকাশ করবার জন্য তো আমার একটা চলক দিয়ে করা উচিত। চলকটা কিভাবে? চলকটা হয় হচ্ছে আসলে এই রকম করে, ধরো আমি তোমাকে যদি বলি যে এখন আমি একটা চলক দিয়ে প্রকাশ করব, সেই চলকটা হচ্ছে একটা জেড চলক। সেই জেড চলক দিয়ে আমি এক্স আর হচ্ছে গিয়ে ওয়াই এর যোগফলটাকে প্রকাশ করব। কিন্তু কম্পিউটার কিন্তু এটা মানবে না। কেন মানবে না জানো? ভাই তুমি আমার আউট অফ নোওয়্যার আচ্ছা বলতেছো আচ্ছা জেড জাওয়াদ, কাজ করবে। জি ভাই। আচ্ছা তুমি যে লাস্টের যে স্ক্যানএফটা সেখানে এন্ড ওয়াই হবে। আচ্ছা, এন্ড ওয়াই, সরি সরি, আমার এখানে একটু ভুল গিয়েছে, আমি খুবই দুঃখিত। এখানে স্ক্যান ওয়াই হবে, যেটা বলছিলাম। এই ওয়াই লিখবার পরে কম্পিউটার আমাকে বলবে তুমি খেলার মাঝখানে আউট অফ নোওয়্যার প্লেয়ার নিয়ে আসতেছো। মানে ব্যাপার হইতেছে তোমরা যখন ধরো ছোটবেলায় আমরা যখন খেলতাম শর্ট পিচ ক্রিকেট খেলতাম আর কি, তো আউট অফ নোওয়্যার দেখা যাইতো
একটা প্লেয়ার আরেকটা টিমে নিয়ে ফেলছে, আমাদের টিমে প্লেয়ার নাই। আরে ভাই, এটা তো হবে না। তুমি যে একটা প্লেয়ারে নিবে এটা শুরু থেকে বলতে হবে। তাহলে তোমার যে আরেকটা চলক দরকার, এটা কম্পিউটারকে শুরু থেকে বলে আসা উচিত না যোগফল ইন্ডিকেট করবার জন্য তুমি জেড দিয়ে প্রকাশ করবা। তাই সেখানে ইন্টিজার টাইপে তুমি যদি 2 আর 5 যোগ করো, সেটা কি একটা ইন্টিজার টাইপের 7 পূর্ণ সংখ্যাই তো প্রকাশ পাবে। তাহলে সেখানে আমি জেডও নিয়ে নিলাম। তোমাদের যাদের কিনা প্রয়োজন, যারা বলতেছো ভাই 3টা পরপর নিলেন, আমি কি একসাথে করে ধরো ইন্টিজার এক্স সেমিকলন সাইন, ইন্টিজার ওয়াই সেমিকলন সাইন, ইন্টিজার জেড সেমিকলন সাইন, এভাবে নিতে পারবো না? শিওর পারবা। ভাইয়া তোমাকে সহজে একবারে কিভাবে কোডটা করা যায় সেটা দেখাচ্ছি। আচ্ছা, জেড প্লাস জেড এর মধ্যে কি হচ্ছে? প্রক্রিয়াকরণ হচ্ছে। প্রক্রিয়াকরণটা কি? এক্স আর ওয়াই কে যোগ করতেছি। তোমাদের যদি এখন মনে থেকে থাকে, ফ্লো চার্টে প্রক্রিয়াকরণ করবার জন্য আমরা গতকালকে কোন সাইনটাকে ব্যবহার করেছিলাম? চ্যাট বক্সে একটু লিখে দাও তো। আয়ত, রেক্টেঙ্গেল, ভেরি গুড। বর্গ, না না না, বর্গ ছিল না, আয়ত ছিল। স্কয়ার, বর্গ ছিল, বর্গ বর্গ। এই বর্গ কিন্তু ছিল না, রেক্টেঙ্গেল ছিল। আর সামান্তরিক ছিল হচ্ছে ইনপুট আউটপুট প্রকাশ করবার জন্য। আর একটা বর্গের মতো হচ্ছে তোমার ডায়মন্ড সাইন ব্যবহার করতাম হচ্ছে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। এটা রেক্টেঙ্গেল, আয়ত ছিল। আচ্ছা, এটা অনেকেই জানিয়ে দিচ্ছ, থ্যাংক ইউ। সো দেখো, এই পর্যন্ত আমার গেল। তাহলে জেড এর মধ্যে ভ্যালুটা এক্স আর ওয়াই এর যোগফলটা এখানে নিহিত আছে। তাহলে এখন আমাকে এটাকে প্রকাশ করতে হবে। কম্পিউটার স্ক্রিন আমাকে এটা বলতে চাই, তাহলে বলতে চাইলে আমাকে কিভাবে বলবে? প্রিন্টএফ দিয়ে বলবে। ভেরি সিম্পল, তাহলে আমি প্রিন্টএফ দিয়ে লিখব। কোনো কিছু এরকম যদি যোগ হয়ে যায় তাহলে আমি লিখব কিভাবে? আমি এই ক্ষেত্রে এখানে লিখে দিব, সেটা হয়ে যাবে যদি বলি যে এই পর্যন্ত দ্য ভ্যালু অফ, ধর আমি ডিরেক্ট বলে দিলাম, এরপরে প্রিন্ট এফ, সেই প্রিন্ট এফ এর জায়গাটায় সেটা হয়ে যাবে দ্য ভ্যালু অফ, দ্য ভ্যালু অফ, কি লিখতে পারি? পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি মানে এখন আমি যোগ করার যে ব্যাপারটা সেটাকে আমি দেখাবো। সেটা কি হতে পারে? দ্য ভ্যালু অফ, দেখো আমি লিখতেছি এভাবে, ডি প্লাস ডি ইকুয়ালস পার্সেন্টেজ ডি। কি কেন লিখতেছি, কি লিখতেছি ভাইয়া এক্ষুনি বুঝাবো, জাস্ট লিখে নেই ভাইয়া একটু। এবং কাদের কাদের লেখা লিখতেছি? এক্স এর জন্য প্রথম চলকটা বুঝাইতেছে এক্স, পরেরটা পার্সেন্টেজ ডি বুঝাইতেছে ওয়াই, পরেরটা বুঝাইতেছে পার্সেন্টেজ স্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন এর আগে জেড। এটা বোঝাবার পরে আমি যদি লিখি সেটা হয়ে যাচ্ছে আমার সাইন দিয়ে কমপ্লিট। আচ্ছা, এরপরে আমি লিখে দিচ্ছি রিটার্ন 0, আর RETURN, রিটার্ন 0। আচ্ছা, এই পর্যন্ত গেল। এখন একটু চিন্তা করো, এই পর্যন্ত যে বুঝছো। এখন দেখো, এই পর্যন্ত যদি তোমার বোঝা হয়ে থাকে, আমি তোমাকে একটু সামনে বুঝাবো এই লাইনটা কেন লিখলাম। হ্যাঁ, তো দেখো প্রিন্টএফ এর মধ্যে আমি কি করতেছি? প্রিন্টএফ এর মধ্যে আমি তোমাকে বলতে চাইতেছি যে তুমি আমাকে যে ভ্যালু দুইটা দিছো, সেই ভ্যালু দুইটার ক্ষেত্রে মানটা কত চলে আসবে আর কি। তো সেই দুইটা ভ্যালুর ক্ষেত্রে মানটা আমি বলতেছি তোমাকে ইন্ডিকেট করে দিব যে তুমি যে সংখ্যা দুইটা দিছো সেই দুইটাকে ইন্ডিকেট করতেছি আমি পার্সেন্টেজ ডি দ্বারা, ইন্টিজার দ্বারা। তুমি 5 আর 2 দিছো, তাহলে আমি প্রিন্টএফ করব তোমার 5 আর 2, অর্থাৎ দ্য ভ্যালু 5 ইকুয়ালস 7। এইভাবে করে আমি তোমাকে দেখাবো। তাহলে এটা ইন্ডিকেট করবার জন্য ইন্টিজারে আমরা পার্সেন্টেজ ডি দ্বারা বলতাম, তাই পার্সেন্টেজ ডি ব্যবহার করেছি। এখন প্রথম পার্সেন্টেজ ডি কার জন্য? এক্স এর জন্য। দ্বিতীয় পার্সেন্টেজ ডি কার জন্য? প্লাস সাইনের পরে সেটা হচ্ছে ওয়াই এর জন্য। সবার শেষে ইকুয়ালস এর পরে পার্সেন্টেজ ডি, সেটা কার জন্য? জেড এর জন্য। তাহলে সেগুলো একবারে আমার কাছে যোগফল দিয়ে দিচ্ছে। তাহলে ধরো এটা লেখা শেষ, এরপরে আমি ফাইলটাকে ধরো সেভ করতে চাই। তো সেভ করতে গেলে এই যে এই সেভ বাটনটায় যাই, মাউসের কার্সরের বাম বাটনটা প্রেস করো, প্রেস করে তুমি উদ্ভাসের এখানে গেলাম। তো এখানে ধরো আমি সেভ করলাম যে আমি সামেশন করতেছি, সামেশন, ধরো সামেশন, এই সামেশন করলাম, সামেশন আমি সেভ করে দিলাম।
সেভ করবার পরে এখন আমি তাকে কম্পাইল করব। তো বিল্ড অপশনে যেতে হয়, যাওয়ার পরে মাউসের কার্সারের এখানে আমি মাউসের লেফট বাটনটা প্রেস করলাম, করবার পরে তো আগে কম্পিউটারের বোঝার মতো অংশ তৈরি করতে হবে, সেটা কি কম্পাইলার। তাহলে এই কম্পাইলারে আমি প্রেস করলাম, প্রেস করার পর আমাকে এরর দেখাচ্ছে যে এই যে স্ক্যানএফটা, এই স্ক্যানএফটার মধ্যে এরর আছে। তাহলে কি এরর থাকতে পারে দেখি, আমাকে দেখো জানাচ্ছে এরর accepted expression percentage token, এখানে দেখাচ্ছে এই অংশটা। তাহলে ভাইয়া এটাকে একটু ঠিক করে দেই, আমাকে যে ভুলটা দেখাচ্ছে, যে এখানে যে ভুলটা আছে সেই ভুলটা আমাকে দেখিয়ে দিবে। সেটা হচ্ছে পার্সেন্টেজ যদি লিখতেই হয়, এটার একটা ফরম্যাট হচ্ছে তোমাকে এই ক্ষেত্রে দুইটা ব্র্যাকেটের মাঝখানে লিখতে হবে। তাহলে এই ব্যাপারটা আমি আর একটু ক্লিয়ার করে গেলাম, যে যদি লিখতে হয় তাহলে স্ক্যানএফ এর ভেতরে দুইটা ব্র্যাকেটের মাঝখানে লিখতে হয়, আর কিছু না। দেখো স্ক্যানএফ আর প্রিন্টএফ এর মধ্যে তফাৎটা কোন জায়গায়, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি দিয়ে বুঝতে পারে সংখ্যাটা কত, আর স্ক্যানএফ এর মধ্যে আলাদাভাবে তোমাকে ইনক্লুড করে দেখিয়ে দিতে হয় যে সেটা কত হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা হলো স্ক্যান এফ লেখা হলো, প্রিন্ট এফ লেখা হলো। তাহলে আবার বিল্ডে যাই, কম্পাইল করে একটু দেখি, আমাকে টু এরর্স দেখাচ্ছে। টু এরর্স এর মধ্যে এটা আমি আবার একটু দেখি কি এরর দেখাতে পারে। সো সেই এরর গুলোর মধ্যে এখানে আমাকে দেখাচ্ছে প্রিন্ট এফ, এখানে স্ক্যান এফ। তো স্ক্যান এফ এর এখানটায় স্ক্যান এফ, এই স্ক্যান এফ দেখালো, তো স্ক্যান এফ তো হলো। তারপরে প্রিন্ট এফ যদি দেখাই স্ক্যান এফ, জেড এর ভ্যালু আমাকে দেখালো এক্স প্লাস ওয়াই, সেটা দেখাবার পরে আমাকে প্রিন্ট এফ এখন দেখাবে, সেই প্রিন্ট এফ এর ভ্যালুটা আমরা দেখলাম। তো সেটা এখন দেখতেছি এক্স প্লাস ওয়াই এই ভ্যালুটা থাকলো। আচ্ছা, এই ভ্যালুটা থাকবার পরে ধরো সেটা কার কার এই জায়গাটায় আমার একটু ইনক্লুড হয়েছে, প্রিন্টএফ এর এই ভ্যালুটা আমাকে ইনক্লুড করতে গেলে আমাকে এইখানটাতে একটা সাইন দিতে হবে, সেটা হচ্ছে এই পর্যন্ত। এরপরে ভ্যালুগুলোকে তারা ইন্ডিকেট করে আর কি। তো এরপরে যদি আমি সামনে আগাই তখন আমি বুঝতে পারবো যে ভ্যালুটা কোথায় হবে। সো আমি এখন কম্পাইল করব বা বিল্ড করব, বিল্ড করে যদি রান করি, সো ব্যাপারটা হচ্ছে বিল্ড কম্পাইল। এরপরে গেল, দেখো এই যে ঠিক হয়ে গেল, এই যে ভুলটা করেছিলাম, দেখো ভুল থেকে যদি দারুণ কিছু হয় তবে ভুলই ভালো। ভাইয়াও একটা ভুল করেছি, ভাইয়া ভুলের ঊর্ধ্বে না, যাই হই না কেন। এই যে কমা দিয়ে যে করেছিলাম, এই ভুলে কমাটা শেষে দিয়ে ফেলেছিলাম, এখানে আমাকে কতটুকু প্রিন্টএফ করতে হবে, প্রিন্টএফ করতে হবে রেজাল্ট পর্যন্ত, এক্স ওয়াই জেড কি প্রিন্টএফ করতে হবে না, এই কারণেই এরর দেখাচ্ছিল। আচ্ছা, আমাকে তাহলে দেখালো কম্পাইলার হয়ে গেছে। একটু ভালো মতো এখন সবাই খেয়াল করো, এতক্ষণ যত কষ্ট করলাম সব রেজাল্ট এখন আমি দেখব। এই দেখো এখানে আসতেছে কি, আমাকে বলতেছে শুরুতে প্রিন্টএফ। তুমি যদি একটু খেয়াল করে থাকো, এই যে এটাকে ধরে নিয়ে আমরা একটু এখানে লিখি, দেখো এখানে লিখেছিলাম প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ এক্স। তার মানে কি আমাকে এক্স এর ভ্যালুটা প্রিন্টএফ লিখেছে, এবং দেখো পিট পিট করতেছে একটা জায়গা, সে ভ্যালুটা জানতে চায় কত। এখন আমাকে তোমরা চ্যাট বক্সে জানো কত ভ্যালু লিখবো ইন্টিজারের মধ্যে, দেখি সবার আগে কে জানাইতে পারে। আর 3, সুজানা বলছে 3। আচ্ছা ঠিক আছে, সুজানা বললো 3, মিথিলা বলছে 5, আর আরেকজনকে বললো আরেকটু দেখি, শাহরিয়ার বলছে 7। আচ্ছা, একজন সুজানার কথা নেই আর শাহরিয়ারের কথা নেই। তো এক্স এর ভ্যালুটা আমাকে বলছে, এক্স এর ভ্যালুটা 3 বলছে সুজানা, সো আমি 3 লিখলাম। লেখার পরে আমাকে বলছে পরের তাতে আমি যাব, যা পরের সংখ্যাটা আমি ইনপুট দিব। আমি এক্স এ প্রেস করলাম, মানে সরি এন্টারে প্রেস করলাম, দেখো আবার চলে আসছে এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই। তাহলে এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই আমাকে প্রেস করতে বলছে। শাহরিয়ার বললো যে এখানে আমাকে 7 প্রেস করতে, আমি 7 প্রেস করলাম। করার পরে আমি এখন এন্টার দিব, আমাকে তাইলে কোথায় যাবে, সে প্রক্রিয়াকরণ করবে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা কত, এক্স প্লাস ওয়াই জেড এ নিবে, তারপরে আমাকে প্রিন্টএফ দেখাবে। আমি এন্টার দিলাম, দেখো লেখায় দেখাইছে দ্য ভ্যালু অফ 3 প্লাস 7 ইকুয়ালস টু 10। আমি কি ব্যাপারটা তোমাদেরকে বুঝাইতে পারছি দুইটা সংখ্যার যোগ কিভাবে তাহলে করতে হবে? যদি বুঝে থাকো একটু হলো একটু ওয়াই লিখে ভাইকে জানিয়ে দাও চ্যাট বক্সে। এটা আজকের ক্লাসের অন্যতম গুরুত্বপূর্ণ। তাহলে বাকি যদি বিয়োগ বলি কি করবে, এক্স ওয়াই জেডই নিবে, এই জেড ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই নিবে, যদি বড় সংখ্যা হয় আর কি এক্স, যদি ছোট সংখ্যা হয় অ্যান্সার কিসে দেখাবে, মাইনাসে দেখাবে, আর কিচ্ছু না।
কেউ কি আসতো যার জন্য আমার আরেকবার একটু রিপিট করা জরুরি? তাহলে ভাই আরেকবার বলবো। আচ্ছা, নুসিন বলেছো ভাই, আরেকবার রিভিউ করেন। আচ্ছা, একজন বলেছে, নাহিদ বলেছে প্রিন্টএফ, ইয়েস। আচ্ছা, থ্যাংক ইউ। এত সুন্দর অ্যান্সার দিলে ভালো লাগে। আচ্ছা দেখো, প্রোগ্রামটা শুরু করব দুইটা সংখ্যার যোগ দিয়ে। যোগ করবার জন্য আমি জানি যে যোগ টোগ এসব সিম্পল জিনিসগুলা সেগুলা ইনক্লুড এসটিডিআইও হেডার ফাইলে আগে যারা প্রোগ্রামার আছে তারা বলে রাখছে। আচ্ছা, ইন্ট মেইন দিয়ে প্রোগ্রামটা শুরু হইলো। আচ্ছা, এখন আমার যোগ করতে আমার কয়টা চলক দরকার? দুইটা সংখ্যা যোগ করবার জন্য তিনটা দরকার। কেন তিনটা চলক? একটা চলক হচ্ছে একটা সংখ্যা নেবার জন্য, আরেকটা সংখ্যা নেবার জন্য, আরেকটা চলক হচ্ছে গিয়ে তাদের যোগফলকে ইন্ডিকেট করবার জন্য। তাহলে প্রিন্টএফ দিয়ে প্রথমে বলে দিলাম এন্টার দ্য ভ্যালু অফ এক্স। তোমরা যদি খেয়াল করে থাকো এরপর একটা ব্যাকস্ল্যাশ এন দিছি। ব্যাকস্ল্যাশটা কোথায়? তোমার কিবোর্ডের এন্টারের ঠিক উপরে দেখবে ব্যাকস্ল্যাশ আছে। এই ব্যাকস্ল্যাশ এন এর জন্য দেখো তো এক্স আর ওয়াই এই দুটো ভ্যালুর মধ্যে যেগুলো কাজ করছিল সেগুলোর মধ্যে ভ্যালু কত ছিল? এক্স এর ভ্যালুটা ছিল সেখানে ছিল। এখন তারপরে 3 এসেছে, তারপরে এন্টার দ্য ভ্যালু ওয়াই, তার মানে কি পরের লাইনে চলে যায়, পাশাপাশি আসে না আর কি। তোমরা একটা কাজ করো, যে আজকে যদি প্রোগ্রাম করা হয়, আমি একটু পর একটা প্রোগ্রাম করেও দেখাবো যে স্ল্যাশ এন না দিলে কি হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এন্টার দ্য ভ্যালু অফ এক্স যখন দিয়েছি তখন স্ল্যাশ এন দিয়েছি, তারপরে স্ক্যান নিয়েছে। স্ক্যান নেবার ফরম্যাটটা হলো পার্সেন্টেজ দিয়ে যেই টাইপের ভ্যালু তুমি নিতে চাও সেই টাইপের ভ্যালুর জন্য যে এক্সটেনশনটা, সেটা আমরা ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি বলে থাকি আর কি। তো সেটা কাজ করলো। এরপরে ধরো এক্স এর জন্য কার ভ্যালু নিচ্ছি? এক্স এর, সেটা এন চিহ্ন দ্বারা প্রকাশ করে এক্স লিখবো। আচ্ছা, এরপরে বলেছে এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, এখন ওয়াই এর ভ্যালু নিব। সেম কাজ প্রিন্টএফ এ লিখেছি, স্ল্যাশ ব্ল্যাক স্ল্যাশ এন দিয়েছি, দেওয়ার পরে স্ক্যানএফ নিয়েছি, পার্সেন্টেজ ডি ওয়াই। এখন আমার তো যোগ করতে হবে, যোগ করাটা একটা প্রক্রিয়া, আমি লিখে দিলাম জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, প্রক্রিয়া করবে সেটা প্রিন্টএফ এ লেখাটা আমি উঠাতে চাই। তুমি চাইলে এটা কিন্তু ডিরেক্ট প্রিন্টএফ এরপরে যদি জেড দিয়ে দিতা তাহলেও কিন্তু হয়ে যেত, পার্সেন্টেজ দিয়ে যে দা রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি, এরপরে কমা দিয়ে জেড লিখে দিতে হয়ে যেত। কিন্তু আমি চাচ্ছি তুমি যে সংখ্যাগুলো দিছো সেটাও দেখাইতে। সেটা দেখাবার জন্য আমাকে পার্সেন্টেজ ডি বলে দিতে হবে, যেহেতু ইন্টিজারে পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন। এরপরে কার কার সংখ্যা এখানে বুঝাইছি? প্রথম পার্সেন্টেজ ডি এই যে এই জায়গাটায় সেটা বুঝাইছি এক্স এর, পরের পার্সেন্টেজ ডি সেটা হচ্ছে ওয়াই এর, এবং ইকুয়ালস পার্সেন্টেজ ডি কার? জেড এর। এটা বুঝাইলাম এবং সেই অনুযায়ী রেজাল্ট চলে আসলো। যে আমাকে একবার রিভিউ এর কথা বলেছিলে সে কি এইবার বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো আরেকবার একটু আমাকে জানিয়ে দাও চ্যাট বক্সে তুমি। আচ্ছা, এক্সেল অনেক ইজি। হ্যাঁ, এক্সেলও অনেক ইজি, এক্সেলেও ফাংশন দেওয়া যায়। আজকে তো এক্সেল পড়াচ্ছি না, এক্সেল যদি কখনো ক্লাস নেই তাহলে হয়তো হবে। আচ্ছা ভাইয়া, ব্যাকস্ল্যাশ এন দিয়ে কি বোঝায়? ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিউ লাইন বোঝায়। সেটা হচ্ছে তোমার পাশাপাশি লেখাগুলো আসবে না। যদি আমি ব্যাকস্ল্যাশ এন না দিতাম, তুমি আজকে একটা কাজ করে দেখো, তুমি আজকে ব্যাকস্ল্যাশ এন একটাই না দিও, দেখবা তুমি পরেরটাতে লেখাটা চলে আসতেছে আর কি। মানে এন্টার দ্য ভ্যালু অফ এক্স, এরপরে পাশাপাশি চলে আসবে এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, এরপর চলে আসবে দ্য ভ্যালু অফ 3 প্লাস 7 ইজ ইকুয়ালস টু 10, এরকম। এই পর্যন্ত কি বুঝতে পেরেছো সবাই? যদি বুঝে থাকো ভাইয়া তাহলে তোমাদেরকে এটা এখন একটু লিখে দিয়ে দিব। বাট আমি তোমাদেরকে যেহেতু স্ক্রিন শেয়ার করছি, এখন তোমরা এই ক্ষেত্রে আমার এই স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু জানাও। স্লাইড কি এখন দেখতে পাচ্ছ? একটু চ্যাট বক্সে যদি জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি কি করেছিলাম? এখানে যোগ করেছিলাম, দুইটা পূর্ণ সংখ্যার সরল যোগ করেছিলাম। যারা তারপরও একটু সমস্যা আছে যার, ঠিক আছে, তার জন্য আমি ব্যাপারটা একটু লিখেও দিচ্ছি। লিখে দিলে সেটা হয়ে যায় যে ইনক্লুড stdio.h int main এবং তারপরে শুরু। এখানে আমরা কি করছিলাম? ইন্টিজার দিয়ে ডেটা নিচ্ছিলাম এক্স ওয়াই জেড, নেবার পরে প্রিন্টএফ দিয়ে প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু, এরপরে ভ্যালু কি? ভ্যালু বলতেছিলাম ভ্যালু অফ এক্স, ব্যাকস্ল্যাশ এন লিখে দিলাম। এরপরে স্ক্যানএফ দিয়ে ভ্যালু নিব, স্ক্যানএফ এটা কি? পার্সেন্টেজ ডি কমা ক্লোজ এন সাইন দিয়ে এক্স। এই তো
আবার এই প্রিন্টএফ স্ক্যানএফ সেম লিখবো, সেই প্রিন্ট এফ, সেটা কি এন্টার দ্য ভ্যালু, সেই ভ্যালু অফ ওয়াই, নিউ লাইন। এরপরে কি স্ক্যানএফ, সেই স্ক্যানএফ লিখলাম, পার্সেন্টেজ ডি, সেটা কি এন সাইন ওয়াই হয়ে গেল। এখন জেড এক্স প্লাস ওয়াই, এটা যোগ করে প্রক্রিয়াকরণ করবে। আমি জানতে চাই প্রিন্টএফে আমি কি কি যোগ করেছি এবং রেজাল্ট কত। তাহলে দা রেজাল্ট অফ পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, এই হয়ে গেল কমা দিয়ে এক্স, কমা দিয়ে ওয়াই, কমা দিয়ে জেড, এই পার্সেন্টেজ ডি যাদেরকে ইন্ডিকেট করতেছিল হয়ে গেল। এরপর আমি রিটার্ন লিখে দিলাম, রিটার্ন 0। আশা করি এই পর্যন্ত বুঝেছো। এখন আমাকে একটু বলো তো, দুইটা ভগ্নাংশ সংখ্যার যদি বিয়োগ ফল পেতে চাও তখন কি করতে হবে, সেই জায়গাটা সেম ভাবে তোমার ইনক্লুড কাজ করছে কিনা, তুমি বুঝতে পেরেছো কিনা সেই পর্যায়টাতে। তাহলে ব্যাপারটা কি কাজ করতেছে, তখন তোমাকে ফ্লোটিং এর জন্য কাজ করতে হবে। সেইখানে তুমি বিয়োগের জন্য কি করবে, ফ্লোট কাজ করবে। তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকো, জেড এর জায়গায় কাজ করবে কি এক্স মাইনাস ওয়াই। ভেরি গুড, এই তো লিখেই দিয়েছো অলরেডি, উর্বি সাহা আকিল ওরা লিখে দিয়েছো যে ভাইয়া জেড এর জায়গায় এক্স মাইনাস ওয়াই লিখে দিব। বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা সিএইচ ইন্ডিকেট করি, ফ্লোটিং এর ক্ষেত্রে পার্সেন্টেজ ডি না পার্সেন্টেজ এফ ব্যবহার করি। তাহলে সেখানে পার্সেন্টেজ এফ ব্যবহার করতে হবে। তোমরা সবাই যদি ক্লিয়ার থাকো আমাকে জাস্ট চ্যাট বক্সে একটু জানিয়ে দাও এই এতটুকু প্রোগ্রাম তুমি তোমার কনফিডেন্স আছে কিনা নিজের মতো করে হোমওয়ার্ক হিসেবে নিজে করতে, আমার আগেরটা দেখে দেখে, যদি সমস্যা না হয়। ঠিক আছে, সবাই ওয়াই জানিয়েছো, যেহেতু আমি সবার ওয়াই পাচ্ছি, শিওর পারবো। শুধু জেড এর এই খাতটাতে এক্স প্লাস ওয়াই না করে এক্স মাইনাস ওয়াই, পার্সেন্টেজ ডি এর জায়গায় পার্সেন্টেজ এফ। আর এরকম ক্যারেক্টার ফ্লোটিং সবগুলো অলরেডি আমি যেহেতু বুঝিয়ে দিয়েছি, নিজের মতো করে তুমি আরো কিছু করতেই পারো, সেগুলো আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, বাকিগুলোর ক্ষেত্রে পার্সেন্টেজ ডি এর জায়গায় পার্সেন্টেজ এফ তোমরা ব্যবহার করবে, আর কিছুই না। যদি এই পর্যন্ত বুঝে থাকো, ভাইয়ার আজকে মেইন ইস্যুটা ছিল এই পর্যন্ত বোঝানো বিভিন্ন বিষয়, তো আশা করি বুঝতে পেরেছো কিছুটা হলো। খুবই দুঃখিত ভাইয়া, আমি একটু 15 মিনিটের মতো সময় বেশি নিয়েছি, বাট আশা করি তোমরা এই প্রোগ্রামিং গুলো নিজের মতো পারবে। আর গতকালকের ক্লাসটা ভালো মতো করা হয়েছিল বলেই কিন্তু আজকের অংশটা বুঝেছো। সো অর্ক ভাইয়াকে তোমরা চ্যাট বক্সে একটা থ্যাংক ইউ জানিয়ে দিতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো সবাই। ইনশাআল্লাহ সামনে আরো নতুন কিছু প্রোগ্রাম নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, আমি পিডিএফটা আপলোড করে দিচ্ছি। ওকে ভাই, অর্ক ভাইয়া যদি কিছু বলেন। আচ্ছা আচ্ছা, ওকে। আমার কথা তো ঠিক মতো শোনা যাচ্ছে তাই না? হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি। কি ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যে বিষয়টা নিয়ে একটু বলতে চাচ্ছিলাম, যে তোমরা একটু কয়েকটা বিষয়ে কোশ্চেন করছো, যে ভাইয়ার যে পার্সেন্টেজ ডি এর মানে কি। নিশ্চয়ই ভাইয়ার যখন তোমাদের লাস্টের দিকে জিনিসপাতি গুলো ক্লিয়ার করে দিচ্ছেন, আমরা সবাই বুঝছি যে পার্সেন্টেজ ডি মানে হলো, সেটা হলো কি ইন্টিজার ডাটা টাইপ। তার মানে যখন সে কম্পিউটার বা প্রোগ্রাম আমরা বলতে পারি ইনভার্টেড কমার মধ্যে পার্সেন্টেজ চিহ্নটা পেয়ে যায়, তখনই সে বুঝে হলো আমাকে একটা ভ্যালু প্রিন্ট করতে হবে। আর কি টাইপের ভ্যালু প্রিন্ট করতে হবে তারপরে আমরা লিখে রাখি, ডি মানে হলো ইন্টিজার টাইপের ভ্যালু, এফ মানে হলো ফ্লোট টাইপের ভ্যালু, এই টাইপের ভ্যালু গুলো আমরা প্রিন্ট করতে পারি। আরেকটা চমৎকার একটা কোশ্চেন ছিল যে ভাইয়া, যে আমাদের লাইন গুলা কেন এরকম কালারফুল। এই কোশ্চেনটা আসলে আমি সরাসরি তোমার যে খেয়াল করে থাকো, আমি অ্যান্সার লাইভ দিয়েছিলাম, তোমার কয়েকবার করেছো। আমি এর বিষয়টা হলো এরকম যে কালারফুল জিনিসপাতি থাকার কারণে অনেক সময় দ্বারা অ্যাকচুয়ালি তো আমরা এরকম 8-10 লাইনের কোড লিখি না, কয়েক হাজার লাইনের কোড লিখি আর কি। তখন আমাদের ভুলগুলা বুঝতে সুবিধা হয়, মানে কোড ডিবাগ করতে সুবিধা হয় বা কোডগুলা বুঝতে সুবিধা হয়। আর একটা ভালো কোশ্চেন ছিল যে ভাইয়া, এই যে সি প্রোগ্রাম শেখার পরেই যে এইটা শিখে আমাদের অ্যাকচুয়ালি লাভটা কি। কথা হলো ভাইয়া কিন্তু তোমাদের ক্লাসে আজকে প্রথমে একটু বলছিল যে সি প্রোগ্রাম দিয়ে অ্যাকচুয়ালি বেশ কিছু গেম ইঞ্জিন ডিজাইন করা হয়, আরো অনেক কিছু ডিজাইন করা হয়। আর সি প্রোগ্রামটা হলো এমন একটা প্রোগ্রাম যেটা হলো বলতে পারি কারো অনেক কিছুর সাথে রিলেটেড। মানে তুমি যদি এইটা শিখে ফেলো, এরপরে যে পাইথন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলা শিখতে তোমার একরকম কষ্টই হবে না, কারণ এই যে ধারণাগুলা, এই ধারণাগুলো সবখানে ব্যবহৃত হচ্ছে। আর তো তোমাদের সব টাইপের কোশ্চেনই মোটামুটি আমরা অ্যান্সার দিয়েছি। আর আশা করবো যে অবভিয়াসলি এই জায়গার অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য ছিল দুইটা, একটা হলো তোমাদের প্রিন্টএফ আর আরেকটা হলো স্ক্যানএফ। মানে তোমরা কোনো কিছু ইনপুট নিতে পারো এবং তোমরা কোনো কিছু আউটপুট দিতে পারো। হ্যাঁ অর্ক ভাই,
ইয়ার সম্ভবত একটু প্রবলেম হচ্ছে ইন্টারনেটে। যাই হোক, তোমাদের প্রশ্নগুলো খুবই চমৎকার ছিল, আমি কিউএনএ তেও দেখছি, কিউএনএ এর মধ্যেও প্রশ্নগুলো খুব ভালো ছিল। সো তোমরা এরকম খুব চমৎকার কিছু প্রশ্ন করেছো ভাইয়া, সেগুলোর অ্যান্সার তো দিয়েছেনই, সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ভাই আজকের ক্লাসটা এখানে আশা করি শেষ করতে পারি ওদেরকে। তাহলে আশা করি আমরা জিনিসটা সবাই বুঝতে পেরেছি। তাহলে অর্ক ভাই, আচ্ছা তোমাদের ভাইয়ার সম্ভবত হচ্ছে নেটের সমস্যা হচ্ছে। এখন শোনা যাচ্ছে? জি ভাই শুনতে পাচ্ছি। পুরো বিকালে ক্লাসে পুরোটাই মোবাইল ডাটার উপর দিয়ে চলতেছে আর কি। আচ্ছা, দেখো যে আর কতটুকু পর্যন্ত লাস্টে বলেছিলাম, লাস্টে নিশ্চয়ই যে তোমাদের যে সি প্রোগ্রাম দিয়ে কি করা যেতে পারে সেটা আমরা ছিলাম, যে সি প্রোগ্রামটা যদি আমরা শিখে ফেলি তাহলে যে আমাদের যে আরো হাই লেভেলের যে প্রোগ্রাম গুলো রয়েছে যেমন জাভা, পাইথন, এগুলো নিয়ে কাজ করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে, কারণ সি প্রোগ্রামের ধারণাগুলোই সেখানে ব্যবহার করেছে। তাহলে তোমরা অবভিয়াসলি যে জিনিসটা তোমরা কি করবে, প্র্যাকটিস করবে, বা সেই স্ক্যানএফ আর প্রিন্টএফ এই দুটো তোমরা প্র্যাকটিস করবে। আর আশা করি যে নেক্সট ক্লাসগুলো যদি এই দুটো প্র্যাকটিস করা থাকে, নেক্সট ক্লাসগুলো আমাদের জন্য জিনিসপাতিগুলো অনেক ইজি হয়ে যাবে, নেক্সট ক্লাসগুলো আরো ইন্টারেস্টিং হবে। ওকে সবাই, তাহলে আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ, আর হ্যাপি প্রোগ্রামিং, প্রোগ্রামিং করতে থাকো সুন্দরভাবে। ওকে ও সোহেল ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাই। তো ইনশাল্লাহ স্টুডেন্ট ভাইয়ারা, তোমাদের হচ্ছে কিছু কিছু কোশ্চেন, যেমন হচ্ছে ভাই আজকে ক্লাসে পিডিএফ এবং হচ্ছে এমিনেশন স্লাইড কিভাবে পাবো। ক্লাসের স্লাইডটা হচ্ছে বা পিডিএফটা হচ্ছে ভাইয়া তুমি যে অ্যাকাউন্টে লগ ইন করে ক্লাস করতেছো সেম এই ক্লাসে হচ্ছে পাস্ট লেকচারটা সিলেক্ট করলে তুমি হচ্ছে পিডিএফ এবং হচ্ছে ভিডিওটা পাবা। আর তালহা তুমি হচ্ছে ব্যাচ টাইম চেঞ্জ করতে চাচ্ছ, আইসিটি ক্ষেত্রে হচ্ছে সকাল 8টা বাজে, বুঝতে পারছি। পার্ট 1 বলতে কি তুমি ফার্স্ট পর্বটা বুঝাইতেছো ফার্স্ট ইয়ারের? আমাকে যদি একটু বলো। হ্যাঁ, কালকে থেকে থার্ড পর্ব শুরু হবে। তোমরা হচ্ছে রুটিনটা দেওয়া আছে আমাদের উদ্ভাসে ওয়েবসাইটে, রুটিনটা একটু কষ্ট করে দেখে নাও ভাইয়া। আর ভাইয়ারা, যেহেতু হচ্ছে আমরা ক্লাস করলাম আইসিটি দুইটা লেকচার 9 এবং 10, তো আমাদের এটার উপর হচ্ছে সামনের মঙ্গলবার আর কি সাপ্তাহিক যে পরীক্ষাটা সেটা থাকবে। তো আমরা হচ্ছে যেহেতু ক্লাস করলাম, অবশ্যই অবশ্যই আমরা পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করব, মানে যথাসাধ্য চেষ্টা করব। আর আজকে যারা হচ্ছে এখন আমরা টেইল এক্সামটা দেই নাই, তো ক্লাস শেষ করে আমরা হচ্ছে টেইল এক্সামটা একটু দিয়ে নেব। আর তালহা তুমি হচ্ছে আমাকে একটু জানাও, আইসিটি ভাইয়া 7:30 PM, নট 8টা AM। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি তোমাকে হচ্ছে মাইক্রোফোনটা আনমিউট করে দিচ্ছি, তুমি কথা বলো। আচ্ছা সোহেল ভাই, আমরা তাহলে লিভ নিচ্ছি। হ্যাঁ ভাই, আপনি লিভ দিতে পারেন। ওকে সবাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ তাহলে তুমি বলো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। জি বলছি ভাই, আমার তো 5 তারিখ থেকে কলেজ শুরু হয়ে যাবে, তো আইসিটি আর যে পার্ট 1 যেটা চলছে নতুন ব্যাচ, সেটা দুইটাই আমি 7:30টায় করতে চাই। আইসিটি হচ্ছে সকাল 8টায়, তাই তো? না, সকাল আমি আইসিটি এই